হ্যাঁ, আসসালামু আলাইকুম আরিফিন ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম মমিন ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আর আমরা সবাই জয়েন করুক। আমরা হ্যাঁ, সবাই আস্তে জয়েন আস্তে করুক। আমরা জয়েন স্টার্ট করতেছি, করি। আমি দেখতেছি মোটামুটি হয়তো 15 জনের মতো হয়েছে, বাট আমাদের রেজিস্ট্রেশনের সংখ্যা অনেক বেশি সেই কত তুলনায়। কত 200 বাড়ছে? 200 হয় নাই, 147-এর মতো। আচ্ছা বাট রেজিস্ট্রেশনের বাইরেও তো অনেকে জয়েন করবে, সবাই আচ্ছা তো রেজিস্ট্রেশন করে নাই, বাট লিংক তো আমরা গ্রুপে ওপেন করে দিয়েছি। আবার আচ্ছা অনেকে যারা গ্রুপের বাইরে আছে তারা রেজিস্ট্রেশনের মাধ্যমে আসতেছে, সবাই তো এই গ্রুপে নাই। আচ্ছা আচ্ছা। হুম, আচ্ছা, আমার ভয়েস তো ক্লিয়ার, ঠিক না? কোনো আপনার বলছেন ঠিক আছে। কি করবো? জি, আসলে বলেন। আচ্ছা, আরিফিন ভাই, এটা কি আমরা কি রেকর্ড হবে? রেকর্ড করার ইয়েটা। কারণ কি এটা, যারা ধরুন আমরা আজকে তো যারা অ্যাটেন্ড করছে, কিন্তু আমরা গ্রুপে দিয়ে দিব যাতে অন্যরা যেন পরবর্তীতে শুনতে পারে আর কি। ঠিক আছে, রেকর্ড করার অপশনটা কোন জায়গায় আছে? স্ক্রিন রেকর্ড। আমার তো পেইড রেকর্ড করার অপশন থাকার কথা। স্টার্ট টেকিং নোটস। 27 জন মনে হয় জয়েন করছে, 28 জন। আচ্ছা, কে কে জয়েন করছে? রেকর্ড করার অপশনটা আমি খুঁজে পাচ্ছি না এখান থেকে। সেটিংস। আচ্ছা, হ্যাঁ। অ্যাড পিপল। সোফাল 29 জন জয়েন করছে। হুম, হুম। কে কে জয়েন করছে? আচ্ছা, মেহেদি ভাই জয়েন করছে। আসসালামু আলাইকুম মেহেদি ভাই। আচ্ছা, আমার যেটা মনে হয় ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আরিফিন এই তো ভাই, আছে আলহামদুলিল্লাহ। আরিফিন ভাই, আমরা আগে পরিচয় পর্বটা একটু অল্প সময় ইয়ে করে এর ভিতরে জয়েন করুক, তাহলে আমরা মোটামুটি এর ভিতরে ইয়ে করতে পারবো আর কি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা শর্টলি সবার একটু পরিচয় দিতে থাকি। হুম, মিন হোয়াইল সবাই জয়েন করতে থাকুক। হুম। ঠিক আছে, টাইম নেবো না, আমরা জাস্ট শর্টলি সবার পরিচয়টা একটু কাইন্ডলি দিয়ে থাকেন। তো শুরু করেন হচ্ছে মহিম ভাই থেকে। আচ্ছা, আমি সালেম উবিন। আহ, আমি আছি বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট, যেটার মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজনটা আমরা আরিফিন ভাই আমাদের সাথে যুক্ত আছেন এবং ট্রেনিং এর জায়গাটা আরিফিন ভাই দেখেন। এবং আমরা অনেক সৌভাগ্যবান মনে করতেছি যে আমাদের সাথে এমন একজন আছেন যিনি এই ডাটাবেজের উপর ওনার সেই লেভেলের আসলে দক্ষতা অভিজ্ঞতা আছে, এবং আজকে আমরা আসলে আমরা অনেক কিছু জানবো শুনবো এবং আমরা চেষ্টা করব ওনার কাছ থেকে আমরা ডাটাবেজ নিয়ে অনেক কোর জিনিসগুলো আমরা জানার জন্য আর কি। আর আমি জব করতেছি ইউনিফাইড আইডিতে, ওইখানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি। আর মার্কেটে আমি আছি প্রায় 26 বছর রানিং আইটিতেই। আমি চেষ্টা করে যাচ্ছি নিজের ক্যারিয়ারের পাশাপাশি আরো মানুষের যেভাবে উপকার হয় ওইভাবে যদি মানুষের সেবায় যদি কোনোভাবে নিজেকে সবসময় যুক্ত রাখতে পারি, এবং আমার সেই যুক্ত সাথে আরিফিন ভাইও যুক্ত আছেন এবং আপনারাও যুক্ত আছেন আমাদের এই কমিউনিটিতে। আমরা আজকের এই পর্বটা শুরু করব। আজকে একে একে আমরা সবার পরিচয়গুলো জানবো এবং
পরবর্তীতে আমরা আরো নতুন নতুন আমাদের প্রোগ্রাম আসবে, বিভিন্ন ডাটাবেজের বাইরেও আরো যে যে আমাদের আইটির যে সার্ভিস সাপোর্ট আছে জিনিসগুলো, এগুলো নিয়ে আমরা এক একদিন এক একটা নিয়ে আলোচনা করব। লাইক আমরা সাইবার সিকিউরিটি হতে পারে, এআই হতে পারে, আমরা এক একদিন এক একজন এক্সপার্টকে আমরা নিয়ে আসবো। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা আরিফিন ভাইয়ের সাথে আজকে আমরা পরিচিত হব এবং আপনাদের সাথে সবার সাথে পরিচিত হব, এবং আজকের প্রোগ্রামটা আমরা স্টার্ট করতে চাচ্ছি। আরিফিন ভাই, আপনি একটু সবার পরিচয় পর্বটা একটু একে একে একটু শুনেন। আচ্ছা মহিন ভাই, আমার মনে হয় যে সবার পরিচয় নিতে গেলে অনেক সময় চলে যাবে। অল্প সময়ের নাম এবং একটু যদি শর্ট করে একটু ইয়ে করে, এর ভিতরে আমরা যে সময়টা আমরা এখন ইয়ে করতেছি আচ্ছা সবাই ঠিক যুক্ত ঠিক হওয়ার আছে, জন্য দিতেছি এই জায়গাটা শুধু। ঠিক আছে, যদি সবাই এগ্রি করেন তাহলে খুব শর্ট সময়ে মানে শর্ট। হ্যাঁ সবাই একটু পরিচয় দিয়ে দেন। আমরা 10-এর মধ্যে শুরু করার ট্রাই করবো ইনশাল্লাহ। হ্যাঁ আমি আমারটা দিই। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম মেহেদী আসসালাম। হাসান। আমি সিটিও হিসেবে আছি ইবিএস গ্রুপে। আমি ডেটাবেজ নিয়ে কাজ করতেছি দীর্ঘদিন যাবত, এসকিউএল সার্ভার নিয়ে। আমার ক্যারিয়ার অলমোস্ট 20 ইয়ার্স হয়ে গেছে। আমি চেষ্টা করি যে রেগুলার আমার এক্সপিরিয়েন্স গুলা সিকিউএল সার্ভার নিয়ে লেখালেখি করতে এবং আমার ব্লগ এবং আমার লিঙ্কডইনে পাবলিশ করতে। সেই সাথে আমি এমএস এসকিউএল টিপস, যেটা ইন্টারন্যাশনালি রিনাউন্ড ব্লগ সাইট আছে সিকিউএল সার্ভার পর, সেখানে লেখালেখি করি। এই আর কি। এবং চেষ্টা করতেছি যে আমাদের কমিউনিটিকে যদি আমার নলেজ দিয়ে কোনো সাপোর্ট দেওয়া যায়, সে চেষ্টা করে থাকি আর কি। থ্যাংক ইউ। আচ্ছা মেহেদী ভাইয়ের একটা বা মেহেদী ভাই আমাদের একটা প্ল্যান আছে যে ফিজিক্যাল একটা গেট টুগেদার করা, সেটা একটু বলে দেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আরেকজন ভাই বলছে আর কি। আচ্ছা, আমি আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম যে যদি সম্ভব হয়, আসলে আমরা এখানে তো অনলাইনে বা গ্রুপে তো কথাবার্তা হয়, তো আমরা একটা যদি ফিজিক্যাল একটা গেট টুগেদার করতে পারি কিনা, হ্যাঁ, এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি। তো আজকে এইটা নিয়ে যদি আপনাদের ওপিনিয়নটা একটু আমরা একটু শুনবো আর কি। হ্যাঁ, আপনারা যদি চান সবাই মিলে, তাহলে আমরা একটা সুইটেবল ডেটে একটা ইয়ে করতে পারি। এবং আসলে এই ধরনের ইভেন্ট আয়োজন করতে গেলে যেটা সবচেয়ে দরকার হয়, সেটা হচ্ছে যে স্পন্সরশিপের কিছু দরকার, কারণ আসলে এখানে কস্ট ইনভলভ আছে। সো আপনারা যদি কেউ ভেন্যু বা ফুড বা কোনো গিফট আইটেম দিয়ে স্পন্সর করতে চান, সেটা আসলে খুব ভালো হবে। হ্যাঁ, জি, আমি জাস্ট একটু সামারি করি। মানে আমাদের একটা প্ল্যান আছে যে আমাদের ফিজিক্যাল একটা গেট টুগেদার করার, আমরা যারা ডেটা ওয়ারিয়র কমিউনিটিতে আছি তাদেরকে নিয়ে। তো ফিজিক্যাল যে গেট টুগেদার হবে সেখানে আমরা হয়তো বা কিছু গেস্ট কে ইনভাইট করব যারা মোটামুটি রিনাউন বা সেলিব্রিটি, তো তারা ইনশাল্লাহ আসবে। আর আমরা ডেটা ওয়ারিয়র থেকে আমরা তো পার্টিসিপেট করব একটা রেজিস্ট্রেশন প্রসেসের থ্রুতে অবশ্যই। সেখানে তো একটা অ্যামাউন্টও থাকতে পারে পার্টিসিপেট যারা করবে আর কি। আর ওইখানে আমাদের আমার আমার আর হচ্ছে মেহেদী ভাইয়ের দুইটা ক্লাসও থাকবে, যেহেতু আমাদের উদ্দেশ্য শুধুমাত্র দেখা করা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে নলেজ শেয়ার করা। ঠিক না, আমরা নিজেদের মধ্যে নলেজ শেয়ার করব, পাশাপাশি দুইটা ক্লাসও নিব। একটা মেহেদী ভাই নিবে, মেহেদী ভাই তো অনেক পুডেন্ট একজন পার্সন, আমার দেখা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডেটাবেস এক্সপার্ট। ওনার কাছ থেকে অনেক শেখা আছে। ওনার লিঙ্কডইনে আমি ফলো করি, ওনার পোস্টগুলো আমি ফলো করি, খুবই চমৎকার একজন পার্সন। তো ওনার সাথে ফিজিক্যালি সাক্ষাৎ হলে হয়তো ইনশাল্লাহ আপনাদেরও অনেক কিছু শেখার থাকবে আর কি। আচ্ছা যাই হোক, আমরা বেশি টাইম নেবো না, আপনারা জাস্ট সংক্ষেপে নাম আর কোথায় আছেন একটু বলে দেন, ঠিক আছে? আর যারা পারবেন না বা যারা বিজি আছেন তারা স্কিপ করতে পারেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াকুব, জুনিয়র ডেটা অ্যানালিস্ট হিসেবে আছি সেভ দ্য চিলড্রেনে। এর বাইরে আমি হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারিং দিকে মুভ করার জন্য চেষ্টা করতেছি, যদিও গ্রুপ থেকে আপনারা অনেক এক্সপার্ট এবং বড় বাইরে আছেন, ওনাদের থেকে অনেক হেল্প পাই। আশা করি ইনশাল্লাহ নেক্সট আরো পাবো। এতটুকু, থ্যাংক ইউ ভাই। জি, একজন একজন করে একটু বলে যান, আমার মনে হয় যে টাইমটা আমরা যেন কম নেই, আমরা ওই শিখার জায়গাটা আমরা একটু বেশি রাখবো। আচ্ছা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হুসাইন, একেইস নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি অ্যান্ড এমআইএস হিসেবে আছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জাভেদ হাসান। আমি কারেন্টলি নগদে আছি, নগদের বিজনেস ইন্টেলিজেন্স টিমে। এখানে ইনশাল্লাহ সিনিয়র অনেক মানুষ, এক্সপার্টদের সাথে অনেক কিছু শেখার চান্সেস হবে। এই তো। বলেন আর কে কে আছেন, বাকি আছে?
আসসালামু আলাইকুম, আমি তাসলিমা খাতুন, এমএসসি করছি এখন স্টেট ইউনিভার্সিটিতে ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং, আর পাশাপাশি ডেটা সলিউশন 360 এসপিএসএস এর ইনস্ট্রাক্টর হিসেবে আছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাল মামুন ফ্রম ইফাত গ্রুপ। আমি ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সাইবার সিকিউরিটি নিয়ে লিড দিচ্ছি। এই তো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারহান হোসেন। আমি আশা বাংলাদেশে বিজনেস ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার হিসেবে আছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরুল হাসান। আমি আশা বাংলাদেশে ডেটাবেস টিম ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাহান মিয়া। আমি ওয়ালটন গ্রুপে ডাটা অ্যানালিস্ট হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি মুস্তাকিম নাইম আছি ডেটস কর্পোরেশন থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। আসসালামু আলাইকুম, আমি রাফি। আমি আছি ভেঞ্চুরাল রিজার্ভায়ারে ডেটা অ্যানালিস্ট হিসাবে। আমি রিদওয়ান মাহমুদ, আমি ডিজিএল ডিজিটালে আছি ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে। আচ্ছা, আমার মনে হয় অনেকে পরিচয় দিয়েছে। আর কেউ কি আছে না আমি শুরু করে দিই, বা কেউ বাকি থাকলে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ কন্টিনিউ করতে পারবো। জি জি। ঠিক আছে। সবার ফার্স্টে জাস্ট আমি একটু আবারও এনশিওর হতে যাচ্ছি যে আমার ভয়েস আপনার কাছে ক্লিয়ার কিনা। ওকে, থ্যাংক ইউ। আজকে আমি যে প্রেজেন্টেশনটা দিব সেটা হচ্ছে জিরো কস্ট ডেটা ওয়্যারহাউস ডিজাইনিং এর উপরে। নিচে লেখা আছে। আচ্ছা, আপনি একটু কাইন্ডলি মিউট রাখবেন। সবাই মিউট করে দেন। হ্যাঁ, সবাই যার যার ইয়ে থেকে আমার মনে হয় আর mute করে দেন। একজন হয়তো বা একটু রেসপন্স করেন মাঝে মাঝে, কারণ আমি তো আসলে শুনতে পাচ্ছি না যে আপনারা মানে সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, যদি স্ক্রিনটা আমার ফুল শেয়ার দেওয়া দেখতে পাচ্ছে না। তো প্রেজেন্টেশনটা হবে জিরো কস্ট ডেটা ওয়্যারহাউস ডিজাইন, আর এখানে একটা সাবটাইটেল লেখা আছে ব্রেকিং দ্য কস্ট ব্যারিয়ার। কারণ আমরা কি বুঝি, ডেটা ওয়্যারহাউস মানে হচ্ছে কোটি টাকার বাজেট আমরা মনে করি, ঠিক না? কারণ আপনার ওরাকল কিনতে হবে, এসকিউএল সার্ভার কিনতে হবে, তারপরে আদার্স ডেটাবেসে ডেটা ওয়্যারহাউসের জন্য টেরাডাটা কিনতে হবে। তো সেগুলোর দাম হচ্ছে কোটি টাকা। তারপরে শুধু ডেটা ওয়্যারহাউস কিনলে হবে না, সেটার জন্য একটা ওয়েস লাগবে। ওয়েস যদি আপনি লিনাক্স সিস্টেম নেন সেখানে একটা কস্ট আছে, যদি আপনি উইন্ডোজ সার্ভার নেন সে কোনো লাখ টাকার কস্ট আছে। তারপরে আপনার একটা ইটিএল টুলস লাগবে, সেটা যদি ইনফরমেটিকা হয় তাহলে বছরে সেটাও প্রায় 50 লাখ থেকে 2 কোটি টাকা খরচ আছে। অন্যান্য ইটিএল টুলসও যদি হয় সে কোনো খরচ আছে। তারপরে আপনার অবশেষে একটা বিআই টুলস লাগবে, সেটা যদি পাওয়ার বিআই হয় সেটাও খরচ আছে। তারপর ট্যাবলো হইলে সেটাও খরচ আছে, সেখানে অনেক টাকা। তো আমাদের পুরো এই যে ইকোসিস্টেমটা সেটা আমরা কিভাবে জিরো কস্টে করতে পারি সেটা হচ্ছে আমাদের একটা উদ্দেশ্য। কারণ আমরা অ্যাজ এ কান্ট্রি হিসেবে আমরা একটা গরিব কান্ট্রি, আমাদের ডলারের সংকট আছে এবং ডলারের প্রাইস অনেক বেশি। একসময় 85 টাকা ছিল, 80 টাকা ছিল, যেটা সম্ভবত এখন 130 টাকার উপরে। তা আমরা যদি $1,00,000 দিয়ে ওরাকল কিনতে যাই তার মানে আমাদের পড়ে যাবে প্রায় কত, 1,30,00,000 টাকার মতো। তো সেটা আমাদের পক্ষে গরিব কান্ট্রিতে এফোর্ড করা এটা আমাদের জন্য আসলে অনেক টাফ হয়ে যায়। শুধু তাই না, আমাদের যে কোম্পানিগুলি আছে সেই কোম্পানিও অনেক সময় এত টাকা এফোর্ড করতে পারে না, ঠিক না? কারণ আমাদের কোম্পানি স্টেবিলিটি নাই। যেমন আমি যদি আমার ক্যারিয়ার শুরু থেকে বলি, আমি প্রায় 8-10টা কোম্পানিতে ছিলাম, তার মধ্যে হয়তো বা 5টা কোম্পানির অস্তিত্ব এখন নাই। আমাদের কোম্পানিগুলো স্টেবল না। যাই হোক, আমার পরিচয় আমি এখানে দিচ্ছি না, আমার প্রেজেন্টেশন স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিব, তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো পরিচয় দিয়ে শুধু আমার টাইম আমি নষ্ট করব না। আমার এডুকেশনাল পাথ তো এটা আপনারা দেখে নিয়ে প্রেজেন্টেশন স্লাইডের মধ্যে থাকবে ইনশাল্লাহ। এখানে একটু আমি জাস্ট বুঝিয়ে দিই যাতে আপনাদের এই ট্র্যাকটা বুঝতে সুবিধা হয়, যারা আপনারা পরবর্তীতে করতে চান করতে পারেন। যেমন হাওয়ার্ড ইউনিভার্সিটির 9টা কোর্স করেছিলাম ডেটা সায়েন্সের উপরে, যেটা প্রত্যেকটা কোর্সের ডিউরেশন ছিল 2 থেকে 4 মাস করে, টোটাল 1 বছর 4 মাসের কোর্স ছিল। তো সেগুলি পুরোটা পাতি আমি কমপ্লিট করছিলাম 2019-এ। তখন থেকে আমার ডেটা সায়েন্সের উপর আমার যথেষ্ট ইন্টারেস্ট ছিল। এগুলো কি অনলাইনে করেছেন?
জি, জি, এটা অনলাইনে, এটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট লাগে। প্রতিটা এক্সাম দিতে আপনার আমার সময় প্রায় $100 মতো লাগছিল সম্ভবত, বা ভুলে গেছি, 2018 দিকে করেছিলাম। এখন হয়তো বা কষ্ট আরো বেশি হয়ে গেছে। ওই সময় আপনার কোর্সগুলি সম্ভবত ফ্রি পেয়েছিলাম, এক্সামগুলি প্রতিটা এক্সাম হয়তো বা $100 মতো লেগেছিল। এখন কোর্স ফ্রি আছে কিনা আমি ঠিক জানি না। প্রত্যেকটার সার্টিফিকেশন আমার হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে আসছে। IBM ডেটা ইঞ্জিনিয়ারিং আমি 13টা কোর্স করে ডেটা ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল সার্টিফিকেশনটা পেয়েছি। এটা আপনারা পারবেন, এটা কোর্সের যাতে আছে। তো 13টা কোর্স করতে আমার প্রায় 1 বছর উপরে লেগে গেছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির 3টা কোর্স মেশিন লার্নিং উপর আমি করেছি। ওরাকল ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশনের উপরে আমি 9A থেকে 19C পর্যন্ত সার্টিফাইড, MySQL 8 ও সার্টিফাইড, এবং আমি ওরাকল ইউনিভার্সিটি ইনস্ট্রাক্টর ছিলাম। মাইক্রোসফটের উপর আমার মাইক্রোসফট সার্টিফাইড সলিউশন অ্যাসোসিয়েট, MCTS, মাইক্রোসফট সার্টিফাইড প্রফেশনাল, এই ধরনের সার্টিফিকেশন আছে, এবং রেড সার্টিফাইড অ্যাডমিনিস্ট্রেটর। আমার একটা বই আছে যেটা আপনারা সম্ভবত সবাই জানেন, বিশেষ করে আমার গ্রুপে যারা আছে তারা তো অবশ্যই জানেন। তো আমার ধারণা আমার গ্রুপের অনেকেরই এই বইটা অলরেডি হাতে পেয়েছেন, ঠিক না? এমন কেউ আছে কি এই গ্রুপে যে এই বইটা মোটামুটি রিভিউ করছেন? আমার কোনো পাঠক আছে এরকম? আপনাদের মধ্যে কেউ কি আছে যে বইটা মোটামুটি পুরোটা পড়েছেন, বা পার্শিয়ালি পড়েছেন, বা কেমন লিখেছে? আচ্ছা, আমার মনে হয় আমার পাঠক খুঁজে পাচ্ছি না এখানে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই হ্যাঁ, বই? জি জি। হ্যাঁ, আচ্ছা, না সেটাই। হ্যাঁ, বইটিতে মানে সুন্দরভাবেই গোছানো আছে পোস্টগ্রেসের উপরে, প্লাস শেল স্ক্রিপ্টিং, এবং ক্রন জবের মাধ্যমে কিভাবে অটোমেশন করা হয়, প্লাস প্রত্যেকটা বিষয়ই খুব সুন্দরভাবে, এবং পরবর্তীতে ড্যাশবোর্ডের জন্য সুপার সেট রাইট। ফুল ডাটা স্টেকটা একটা বইয়ের মধ্যেই পাওয়া যায়। তো বইটা খুবই ভালো আর কি, মানে বিভিন্ন ট্র্যাকে যাওয়া যাবে এখান থেকে, ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ারিং, তো সফটওয়্যার BI, আর্কিটেক্ট। হ্যাঁ, অথবা DBA, মানে মোটামুটি একটা মানে বেসিক স্টার্ট করতে পারবে আর কি এখান থেকে। হ্যাঁ, রাইট রাইট। তো এই বইটা আমি মেইনলি ফোকাস করেছি জিরো কস্ট ডেটা ইঞ্জিনিয়ারিং এর উপরে, যাতে আপনার এক্সট্রা কোনো কস্ট, কোনো লাইসেন্সিং এর প্রতি যাতে না যায়। তো আমাদের যে গ্রুপটা, সেই গ্রুপটা হচ্ছে ডেটা ওয়ারিয়র, ঠিক আছে? এটা হচ্ছে ডেটা ওয়ারিয়র আপনার QR কোড, এটাতে স্ক্যান করলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবেন। সোফার সম্ভবত আমি লাস্ট দেখলাম 368 জন আমাদের গ্রুপে অ্যাক্টিভ আছে। বাট এই গ্রুপটা 368 জন হইলেও এখানে মোটামুটি লোকজন সবাই অ্যাক্টিভ, কারণ এখানে দেখা গেছে যারা জব দেয় তারা পোস্ট করে, এবং যারা এখান থেকে জব সিকার তারাও সরাসরি এখানে অ্যাপ্লাই করে, সরাসরি CV দেয়, এবং এখান থেকেই ওনারা মানে পেয়ে যায় আর কি। যেমন গত কয়েকদিন আগে আমি দেখলাম ইনোভেটিভ স্কিলস এর সুলতান এন্ড সালমান, সে একটা পোস্ট দিছে, আরেকজন বলছে আমি হাইলি ইন্টারেস্টেড, তারপর সাথে সাথে CV দিছে, এবং সে দেখলাম রিসিভ করছে। তো আমাদের এই কমিউনিটিটা অ্যাক্টিভ, যদিও লোক সংখ্যা কম, বাট তারপর স্টিল অ্যাক্টিভ। আর আমরা এখানে যারা কাজ করি সবাই ভলান্টিয়ারি কাজ করি, এখানে সবাই ভলান্টিয়ারি কাজ করে থাকে। তো সোফার আমি যেটা বললাম যে আমাদের লাইসেন্সিং এটা আমাদের জন্য খুবই এক্সপেন্সিভ, ঠিক না? তো আমরা কিভাবে আমাদের ওপেন সোর্স যে স্টেকগুলি সেগুলি ইউজ করে আমরা কিভাবে এন্টারপ্রাইজ গ্রেড ডেটা ওয়্যারহাউস বা BI ক্যাপাবিলিটিস আমরা অ্যাচিভ করতে পারি জিরো কস্ট, জিরো সফটওয়্যার কস্ট। সেখানে সেটাই বলা হয়েছে যে আমাদের সফটওয়্যার লাইসেন্সিং কস্ট আমরা কিভাবে জিরোতে নামিয়ে আনতে পারি। অলরেডি আমরা কিছু ডেটাবেসের নাম বলছি, যেমন হচ্ছে আমার ট্রেডিশনাল ডেটা ওয়্যারহাউসের কস্ট স্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে কি আমাদের ওরাকল লাগবে, এসকিউএল সার্ভার লাগবে, টেরাডাটা লাগবে। টেরাডাটা খুব ভালো একটা ডেটাবেস, কিন্তু এক্সপেন্সিভ। এটা হচ্ছে ডেটা ওয়্যারহাউসের জন্য ইউজ করা হয়। ETL টুলস এর জন্য আমি সুপার বললাম, ইনফরমেটিকা, SSIS তো আপনার হচ্ছে এসকিউএল সার্ভারের সাথে আপনার কিনতে হয়, এন্টারপ্রাইজের সাথে পাওয়া যায়। ডেটা স্টেক, আপনি যদি BI প্ল্যাটফর্ম আপনি নিয়ে কাজ করতে চান তাহলে আপনার ট্যাবলু লাগবে, পাওয়ার BI লাগবে, এবং ওভারঅল আপনার যে কস্টগুলি হবে সেটার উপর আপনার অ্যানুয়াল একটা চার্জও থাকবে, যেটা 20-30% আপ টু যেটা আপনার সাথে কন্ট্রাক্ট হয়ে থাকবে। এখন আমাদের কথা হলো যে আমরা জিরো কস্টে যাব। তো প্রথমে আমরা যদি জিরো কস্ট চিন্তা করি, তাহলে ওপেন সোর্স বলতে আমাদের দুইটা ডেটাবেসের কথা আমাদের মাথায় আসে, একটা হচ্ছে MySQL আর একটা হচ্ছে PostgreSQL। MySQL তো আমরা শুরু থেকে দেখে আসছি,
যে ওয়েবসাইট যখন আমরা ডেভেলপ করতাম এখন থেকে প্রায় 25 বছর আগে, যখন আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম তখন থেকে মাইস্কুয়েল আমরা কাজ করে আসছি। বাট মাইস্কুয়েল যেটা হয়েছে, মাইস্কুয়েল এজ এ ডেটা ওয়ারহাউস ইজ নট এ গুড ডেটা ওয়ারহাউস ডেটাবেস। এটা হয়তো আপনি সিম্পল একটা ওয়েবসাইট হিসেবে কাজ করলেন, বা জুমলা, ওয়ার্ডপ্রেস বা এইসব ক্ষেত্রে দিস মাইট বি গুড। বাট যদি আপনি এটা ডেটা ওয়ারহাউস হিসেবে চিন্তা করতে চান, বা ওয়েল টিবি ডেটাবেস হিসেবে চিন্তা করতে চান, বা ওয়েল হিসেবে চিন্তা করতে চান, তাহলে মাইস্কুয়েল এটা খুব ভালো সাপোর্ট দিতে পারবে না। আর মাইস্কুয়েল যে পুরোপুরি ফ্রি তাও না, কারণ মাইস্কুয়েলটা ওরাকল কিনে নিয়েছে। তো ওরাকল কিনে তাদের আবার দুটা ভার্সন আছে, কমিউনিটি ভার্সন আর একটা হচ্ছে এন্টারপ্রাইজ ভার্সন। তো যখনই আপনি একটু বাস লেভেলে কাজ করতে যান, আপনার তখন ওই প্রিমিয়াম বা এন্টারপ্রাইজ গেটটা আপনার কিনতেই হবে। তো মাইস্কুয়েল আপনার পুরোপুরি মানে ফ্রি না। আবার মাইস্কুয়েলে যারা টিমে ছিল তারা মাইস্কুয়েল থেকে বের হয়ে তারা একটা ডেটাবেস ক্রিয়েট করছে মারিয়াডিবি। তো মারিয়াডিবিটা হয়তো আপনি ফ্রিতে পেতে পারেন। তো আমাদের টার্গেট থাকবে আমাদের একটা ডেটা ওয়ারেস ডিজাইন করা। তো ডেটা ওয়ারেস ডিজাইন করতে আমার অ্যাডভান্স লেভেলে এসকিউএল নিয়ে কাজ করতে হবে, আমাদের অবজেক্ট রিলেশনাল ক্যাপাবিলিটিস নিয়ে কাজ করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে আমার পোস্টগ্রেস এসকিউএল এক্ষেত্রে বলা যায় যে ওয়ার্ল্ডস মোস্ট অ্যাডভান্স ওপেন সোর্স রিলেশনাল ডেটাবেস অ্যান্ড দ্য আনডিসপিউটেড চ্যাম্পিয়ন ফর দ্য ডেটা ওয়্যারহাউজিং। আমরা যদি দেখি যে পোস্টগ্রেস আসলে কোথায় কোথায় ইউজ করে, ঠিক না? যেমন আমি নিজে 2018-19 সাল পর্যন্ত আমি টোটালি এসকিউএল সার্ভারের উপরে কাজ করেছি, সরি টোটালি ওরাকলের উপরে কাজ করেছি, সরি টোটালি আমি ওরাকলের উপরে কাজ করছি, ঠিক না? তো 2018 পরে আমি ওপেন সোর্সের দিকে অনেকটা ফোকাসড। তা আপনি যদি দেখেন যে পোস্টগ্রেসের যে ইউজার তারা কারা, যেমন মাইক্রোসফট যে পেটাবাইট অফ ডেটাবেস নিয়ে সে ডিল করে থাকে, রেডিট ইউজ করে, ফ্লাইটওয়ে ইউজ করে, ট্রিপ অ্যাডভাইজর ইউজ করে, স্কাইপ ইউজ করতো, এখন তো স্কাইপ নাই, ভিএমওয়্যার সান ইউজ করে, ওপেনএআই ইউজ করে, ওপেনএআই চ্যাটজিপিটি, অ্যামাজন রেডশিফট ইউজ করে। তো মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড় বড় অর্গানাইজেশন তারা ইউজ করে, এবং তারা ইজিলি 100 টেরাবাইট অফ ডেটা পোস্টগ্রেস ইজিলি হ্যান্ডেল করতে পারে। তো জিনিসটা এমন না যে বড় সাইজের ডেটাবেস হইলে আমার ওরাকল লাগবে বা এসকিউএল সার্ভার ছাড়া ওটা আমি সামলাতে পারবো না। দিস ইজ নট লাইক দ্যাট, অ্যাবসলিউটলি নট লাইক দ্যাট। আপনি 100 টেরাবাইট অফ ডেটা আপনার যদি সাইজে হয় সেটা আপনি পোস্টগ্রেস দিয়ে ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। এখন আপনি হয়তো বলতে পারেন যে আমার তো ভাই অ্যাক্টিভিটি ডেটা সেটাই আমি সামলাতে পারতেছে না। তো দিস ইজ ইউর প্রবলেম যে আপনি কেন অ্যাক্টিভিটি ডেটা সামলাতে পারতেছেন না, আর কেন তারা 100 টেরাবাইট অফ ডেটা ইজিলি হ্যান্ডেল করতেছে, কেন মাইক্রোসফট পেটাবাইট অফ ডেটা তারা হ্যান্ডেল করতে পারতেছে এই পোস্টগ্রেস ইউজ করে, আর আপনি কেন পারতেছেন না অ্যাক্টিভিটি ডেটা হ্যান্ডেল করতে। এই জন্য যে আপনার ওরাকল লাগবে বা মাইস্কুয়েল লাগবে বা এসকিউএল সার্ভার লাগবে বা আদার্স ডেটাবেস লাগবে, জিনিসটা তা না। আপনি যদি হ্যান্ডেল করতে পারেন, আপনি 100 টিবি ডেটা আপনি ইজিলি পোস্টগ্রেস দিয়ে হ্যান্ডেল করতে পারবেন। আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছে। পোস্টগ্রেসের জন্ম হয় 1982 সালে, আমারও জন্মের আগে, ঠিক আছে? তো এখানে কি কেউ একজন আছে আমাদের মবিন ভাই, তার হয়তো বা জন্মের পরই হবে, যাই হোক। থ্যাংক ইউ। আর আমরা যারা আছি তারা হচ্ছে এর পরে, ঠিক আছে? তো পোস্টগ্রেসের জন্ম হয় 1982 সালে। 82 সালে তার জন্মস্থান হচ্ছে বার্কেলি, ইউএস, ডেফিনেটলি। তখন এটার নাম কিন্তু পোস্টগ্রেস ছিল না, তখন এটার নাম ছিল ইনগ্রেস। দেন পরবর্তীতে পোস্টগ্রেস ইনগ্রেসে পরে আসে পোস্ট ইনগ্রেস, দেন হয় পোস্টগ্রেস 96-এ বা 95-এ হয় পোস্টগ্রেস 95, তারপর 96-এর দিকে সম্ভবত এসকিউএল আসে, তারপরে পোস্টগ্রেস এসকিউএল হয়। তো প্রথমে হয় ইনগ্রেস, পোস্ট ইনগ্রেস, পোস্টগ্রেস 95, পোস্টগ্রেস, দেন পোস্টগ্রেস এসকিউএল, যখন এসকিউএলটা আসে এভাবে এটা আগাতে থাকে। এবং 2025-এ এটা একটা অ্যামাজিং ফিচার্স আসে, সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস আইও। তার আগ পর্যন্ত যেটা ছিল যে পোস্টগ্রেস যত কিছু রিড করতো সব হচ্ছে সিনক্রোনাস রিড করতো, মানে প্রত্যেকটা ব্লক 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 রিড করতো, ঠিক না?
ধরেন যে এটা এটা একটা ব্লক, ধরেন এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এবং প্রত্যেকটা ব্লক সে সিকোয়েন্সিয়ালি রিড করে। ডেটাবেস তো তাই করে থাকে, সিকোয়েন্সিয়ালি রিড করে। কিন্তু 2025 যেটা হচ্ছে, এই ব্লকগুলি সিকোয়েন্সিয়ালি না করে সবগুলি র্যান্ডমলি অ্যাসিনক্রোনাসলি এটা রিড করতেছে। একটা থ্রেড, এটা একটা ওয়ার্কার, এটা একটা ওয়ার্কার, এটা একটা ওয়ার্কার, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্কার, ডিফারেন্ট ডিফারেন্ট ব্লক রিড করা শুরু করছে প্যারাল ওয়েতে। তাহলে কি হচ্ছে, ডেফিনেটলি ফার্স্ট হবে। তো এই এমার্জিং ফিচার্সটা পোস্টগ্রেস এসকিউএল নিয়ে আসছে 2025 এবং এটা ভার্সন হচ্ছে 18। তো এই 18তম ভার্সনে পোস্টগ্রেস এসকিউএলটা তার অ্যাসিনক্রোনাস আইওটা নিয়ে আসছে। তো এখানে তার একটা রিলিজের একটা ব্যাপার আছে যে 97 থেকে তার 6 শুরু হয় এবং বর্তমানে চলতেছে 18। এবং তারা তারা কিন্তু কন্টিনিউয়াসলি ডেভেলপিং। আমরা যখন 2015-16 দিকে যখন কাজ করতাম, এই 10-এ যখন কাজ করতাম, তখন কিন্তু প্রসিডিউর ছিল না। যারা এই ভার্সন বা এই ভার্সনের আগে যারা কাজ করছে, তারা কিন্তু পোস্টগ্রেসের কোনো প্রসিডিউর পাইতো না। তারা ইউজ করতো ফাংশন দিয়ে প্রসিডিউর করা হতো। দেন পরবর্তীতে কিন্তু সে প্রসিডিউর নিয়ে আসছে। তো পোস্টগ্রেস এসকিউএল তারা কিন্তু ডে বাই ডে ডেভেলপিং। নেক্সট স্লাইডে যাচ্ছি, চলে আস। ওকে, এখন পোস্টগ্রেস এসকিউএল আমরা কিছু সুপারিয়র ফিচার্স গুলি দেখবো, যেগুলি আমাদের ডেটা হওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন সিটিই, উইন্ডো ফাংশন। এগুলি আপনি যখন ডেটা ওয়ারেস নিয়ে কাজ করবেন, আবার আপনার বিভিন্ন রিপোর্টিং এর জন্য এগুলি লাগবেই। যেমন আপনাকে বলবে যে একটা ডিপার্টমেন্টে 5 নাম্বার হাই স্যালারি কে পায় সেটা আমাকে দেখাও, অথবা আমাকে দেখা যাবে যে কিউমুলেটিভ টোটাল দেখাও, যে আমার যে সেলস হচ্ছে আজকে 5টা, কালকে 10টা, কালকে 15টা, কালকে 2টা। এই যে কিউমুলেটিভ যে সেলস গুলি, সেগুলি আমি দেখতে যাচ্ছি। তো এগুলির জন্য আমার অ্যাডভান্স লেভেলে এসকিউএল দরকার। সেগুলি পোস্টগ্রেস এসকিউএলই আছে, অন্য ডেটাবেসে আছে, কিন্তু পোস্টগ্রেস এসকিউএল এর ফিচার্স গুলি খুব দ্রুত চেঞ্জ হয় এবং অ্যাড হয় তাড়াতাড়ি। এখানে ম্যাটেরিয়ালস ভিউ আছে, এখানে জেসন বি সাপোর্ট করে। আপনি যদি আপনার সেমি স্ট্রাকচার ডেটাবেস ডেটা রাখতে চান, সেটাও আপনি পারবেন। আমরা তো জানি যে সেমি স্ট্রাকচার ডেটা আমাদের রাখতে গেলে আমাদের মঙ্গোডিবি লাগবে, ক্যাসেন্ডার লাগবে, ঠিক না? বাট এখানে আপনি জেসন বি ফরম্যাটে সেমি স্ট্রাকচার ডেটাগুলো রাখতে পারবেন, এবং এখানে এসকিউএল কমপ্লায়েন্স গুলি স্ট্রিক্টলি মেনটেন করা হয়। এটা হচ্ছে একটা সিটি এর এক্সাম্পল, যেগুলো আপনারা সবাই জানেন। এসকিউএল নিয়ে আমি এখানে কিছু বলবো না। উইন্ডো ফাংশন, যেটা আমি বললাম যে কিউমুলেটিভ টোটাল আপনি যখন ডেটা দেখতে চান, এই ড্যাশবোর্ড গুলির জন্য আপনার তো রানিং টোটাল লাগবে। তো এই ধরনের ডেটা দেখানোর জন্য যেসব কোয়েরিগুলি লাগবে, সেগুলো আপনি পোস্টগ্রেস এসকিউএল পাবেন। আবার আপনি মুভিং অ্যাভারেজ দেখতে পাবেন, আপনার টাইম সিরিজ অ্যানালাইসিস জন্য লাগবে। পাশাপাশি আরেকটা বড় ব্যাপার হচ্ছে আপনার পার্টিশনিং। আই হোপ আপনারা সবাই পার্টিশনিং সম্বন্ধে জানেন, বাট যারা জানেন না তাদের জন্য জাস্ট একটু সংক্ষেপে বলে দিই। ধরেন যে আপনার একটা ডেটাবেস আছে 1 TB, জাস্ট টাইম নেব না। এখন এই 1 TB ডেটাবেসের উপর যদি আপনি হ্যান্ডেল করতে চান, কোনো কিছু কুইরি করতে চান, তাহলে তো অনেক সময় লাগবে, ঠিক না? এখন এটা ধরেন যে আপনি ডেট ওয়াইজ পার্টিশন করছেন, ডেট ওয়াইজ আপনার ডেটাটা লাগে। ধরেন যে আপনি এখানে 1 থেকে 1000 দিনের ডেটা আছে। আমি লিখি। এখন এটা যদি আপনি ডেট ওয়াইজ পার্টিশন একটা ডেটা আছে, ঠিক না? তাই তো হবে। অ্যাক্টিভিটি 1000 ভাগে 1 ভাগ, এক একটা ডেটে তার ডেটা আছে। এখন আপনি ধরেন যে 99তম ডেটা আপনি চাচ্ছেন, তখন বাকি যে 999টা ডেটা আছে, জায়গা আছে, সেই জায়গায় শেয়ার ত্যাগ করবে না। আপনার ইফিসিয়েন্টলি কাজ করবে, রাইট? এই জন্যই আমি বললাম যে 100 টিবি ডেটা মানুষজন বা ওয়ার্ল্ড ওয়াইড পোস্টগ্রেস ইউজ করতে পারতেছে, বাট আপনি আপনার অ্যাক্টিভিটি ডেটাবেস হ্যান্ডেল করতে পারতেছেন না। সো দ্যাট ইজ ইউর প্রবলেম, যে আপনি আপনার ইঞ্জিনিয়ারিং ঠিক মতো ইউটিলাইজ করতে পারেন নাই। আপনি চাইলে এখানে পার্টিশন করতে পারতেন, আপনি চাইলে এখানে লোকাল ইন্ডেক্সিং দিতে পারতেন, ঠিক না? তো প্রথমে পার্টিশনে চলে গেল, তো লোকাল ইন্ডেক্সিং সার্চ করে আপনি ডেটাটা নিয়ে আসলো, তাহলে আপনার কি হলো, 1000 ভাগের 1 ভাগ সময়ে আপনি ডেটাটা পেতে পারতেন। তো যাই হোক,
এখানে আমাদের বিভিন্ন ধরনের পার্টিশন হতে পারে, রেঞ্জ পার্টিশন হতে পারে, লিস্ট পার্টিশন হতে পারে। রেঞ্জ বলতে একটা রেঞ্জ আপনি বলে দিলেন যে 1 থেকে 100 ডেটা এখানে থাকবে, আর একটা রেঞ্জ দিলেন যে 1 থেকে অথবা 200 পর্যন্ত আপনার আরেকটা রেঞ্জে থাকবে। অথবা এরকম লিস্ট দিতে পারতেন যে 1 2 3 4 করে 1000টা হবে, আমি জানি 1000-এর বাইরে হবে না, এর মধ্যে ডেটাগুলি পাওয়া যাবে। তো পার্টিশন দিলে কি হচ্ছে, যেটা আমি অলরেডি বললাম, যে আপনার কোড ইমপ্রুভমেন্টটা হবে, র্যাপিড একটা ইমপ্রুভমেন্ট পাবেন, ঠিক না? এবং এটা খুব এফিশিয়েন্ট ওয়েতে, ফাস্টার ওয়েতে আপনি ডেটা পাবেন। এবং কি আপনি যদি প্রিভিয়াস ডেটা ডিলিট করতে চান, তাহলে কষ্ট করে আপনার ডিলিট করতে হবে না। আপনি জাস্ট বলে দেন যে এই 1 নম্বর পার্টিশনের ডেটা আপনি ড্রপ করে দিলেন, 2 নম্বর পার্টিশনের ডেটা ড্রপ করে দিলেন, তো অটোমেটিক্যালি আপনার ড্রপ হয়ে যাচ্ছে এবং স্টোরেজ রিলিজ হয়ে যাচ্ছে। আরেকটা অ্যামেজিং ব্যাপার হলো PostgreSQL, সেটা হচ্ছে এটা ইন্ডেক্সিং গুলি। এই ইন্ডেক্সিং গুলি অন্যান্য এন্টারপ্রাইজ গ্রেডেড ডেটাবেজেও পাওয়া যায় না। যেমন এখানে আছে ব্রাইন ইন্ডেক্স, জিন ইন্ডেক্স, জিস্ট ইন্ডেক্স। ব্রাইন ইন্ডেক্সটা বেসিক্যালি ইউজ করেছে ডেটা ওয়্যারহাউসের জন্য, আমরা দেখবো নেক্সট স্লাইডে। জাইন ইন্ডেক্সের, জিন ইন্ডেক্সেরটাও আমরা দেখবো, জিস্ট ইন্ডেক্সটাও আমরা দেখবো। 99% যারা ডেটাবেস নিয়ে কাজ করে তারা সব হচ্ছে বি ট্রি সম্বন্ধে জানে। এটা হচ্ছে আমাদের ডিফল্ট ইন্ডেক্স, ঠিক না? আমরা জাস্ট বলি যে ইন্ডেক্স দাও, কোনো কুইজ ফ্লো ইন্ডেক্স দাও। কি ইন্ডেক্স সেটাও হয়তো জানি না, বাট ইন্টারনালি কাজ করে হচ্ছে বি ট্রি। তো এই ইন্ডেক্সটা হচ্ছে ওয়াইডলি পপুলার। আর জিন ইন্ডেক্সটা কি সেটা আমরা দেখবো, জিসটাও দেখবো, ব্রাইনটাও দেখবো। এইটা হচ্ছে আমাদের জিন ইন্ডেক্স, এটা হচ্ছে জেনারেলাইজড ইনভার্টেড ইন্ডেক্স। যেমন এখানে কি করে, প্রত্যেকটা কিওয়ার্ড গুলি সে একসাথে রাখে। যেমন আপনি যখন যদি চিন্তা করেন যে আপনি ড্রাগন নামের কিওয়ার্ড দিয়ে আপনি খুঁজতে যাচ্ছেন, তো এই ড্রাগনটা কোন কোন বইয়ে আছে, এই পুরো বইয়ের সে রিভিউ করে একটা ইন্ডেক্স তৈরি করে রাখে, যে ড্রাগন ওয়ার্ডটা আছে বুক নাম্বার 1, বুক নাম্বার 3, বুক নাম্বার 7। আপনি যদি আবার খুঁজেন যে গেম ওয়ার্ডটা কোথায় আছে, তখন সে বলে যে গেম ওয়ার্ডটা আছে শুধুমাত্র বুক নাম্বার 1-এ। তো এই ধরনের ক্ষেত্রে আপনার ডিকশনারির ক্ষেত্রে আমাদের এই জিন ইন্ডেক্সটা ইউজ করা হয়ে থাকে। আবার যদি আপনাদের এরকম হয় যে আপনি চান যে আপনার ম্যাপের ক্ষেত্রে যে আপনার বাসার 1 কিলোমিটারের মধ্যে কি কি লাইব্রেরি আছে সেটা আপনি দেখতে যাচ্ছেন, ঠিক না? তো এই ক্ষেত্রে এই যে জিও স্পেশাল কোয়েরির জন্য একটা ইন্ডেক্স ইউজ করা হয়, এটা হচ্ছে জিস্ট। এবং এই জিস্ট ইউজ করে কে নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদমটা ইউজ করে সে বের করে যে আমার 1 কিলোমিটারের আশেপাশে কি আছে, সেগুলি দিয়ে সে একটা ইন্ডেক্স তৈরি করে রাখে। তো যখন আপনার এই ধরনের ম্যাপ বা লোকেশন বা রেডিয়াসের জন্য দরকার হবে, সেক্ষেত্রে আপনি জিস্ট ইন্ডেক্সটা ইউজ করতে পারেন। তো এই ধরনের ইন্ডেক্স গুলিও PostgreSQL এ আছে। ব্রাইনটা এটা ইউজ হয়, এই দুটো হয়তো আপনারা কম জানতে পারেন, বাট ব্রাইনটা আপনাদের ইউজ করার কথা যারা ডেটা ওয়ার্স নিয়ে কাজ করে থাকেন বা Postgres নিয়ে কাজ করে থাকেন। এখানে যেটা হয় যে আমার ডেটা ওয়ার্সের টেবিলগুলি, সেই টেবিলগুলো তো বিশাল বিশাল সাইজের। ধরেন যে 10 টিবি একটা টেবিলের সাইজ, 20 টিবি একটা টেবিলের সাইজ। কারণ 20 টিবি একটা টেবিলে যদি আমি ইন্ডেক্স দিতে যাই, সেই ইন্ডেক্সের সাইজই হয়ে যাবে 1 টিবি, ঠিক না? কারণ প্রত্যেকটা উপর তখন ইন্ডেক্স লাগবে। তখন সে কি করে, তখন এরকম একটা অর্ডার বলে দেয় যে এত থেকে এত পর্যন্ত মধ্যে যদি ডেটা লাগে এই শেলফে যাও, এত থেকে এত ডেটা লাগলে এই শেলফে যাও। মানে আমরা প্রত্যেকটা রো এর উপর তখন ইন্ডেক্স দিই না, আমরা একটা রেঞ্জের উপর ইন্ডেক্স দিই। ফর এক্সাম্পল, আপনার যদি দরকার হয় 2023-এর ডেটা কাইন্ড অফ পার্টিশনিং এর মতো আর কি, তাহলে আপনি 2023-এর যে পার্টিশনটা বা সেলফটা আছে ওই এরিয়াতে চলে গেলেন। তাতে যেটা হচ্ছে আপনার ফুল ইন্ডেক্স দিলে যে পরিমাণ টাইম লাগতো আর যে পরিমাণ স্পেস লাগতো, দুটাই এখানে সেভ করা হচ্ছে। আচ্ছা, আমি কি এই জায়গাটা বুঝতে পারছি? ভাই আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করবো। জি জি শিওর। আচ্ছা, এইটাকে কি স্পার্স ইন্ডেক্স নামে একটা কমন টার্ম আছে, ওইটা কি এই ব্রেইনটা, মানে ওইটা কি পোস্টগ্রেস এর ব্রেইন নামে পরিচিত নাকি? স্পার্স ইন্ডেক্স যেমন ও পুরাটা ইন্ডেক্স না করে চাঙ্কের উপর ইন্ডেক্স করে। হ্যাঁ, ওটা আপনি কোন ডেটাবেজে পেয়েছেন স্পার্কটা? ওটা সম্ভবত মাইস্কিউএল ইয়েতে। আচ্ছা, হতে পারে। হ্যাঁ, ডেন্স এন্ড স্পার্স আছে। ডেন্স যেটা করে প্রত্যেকটা রো এর উপর সে পয়েন্টিং করে, আর স্পার্সটা হইছে মানে সেট অফ রো এর উপর নেয়।
রাইট, সেম সেম জিনিসটাই আর কি, মানে এক এক ডেটাবেজে এক এক নামে বলে তো। নামে দিছে। রাইট, ঠিক আছে, তো বুঝতে পারছি। মেইন জিনিসটা হচ্ছে যখন আপনার ডেটা ওয়্যারহাউসের বড় একটা টেবিলের উপর যখন আপনি ইন্ডেক্সিং করতে যাবেন, তখন আসলে কি, তখন আসলে আমাদের পুরো টেবিলের উপর আমরা ইন্ডেক্সিং না করে আমরা একটা গ্রুপের উপর ইন্ডেক্সিং করব, যে 2023-এর উপর ইন্ডেক্স করবো, 2022-এর উপর ইন্ডেক্স করবো, যখন যেটা দরকার হবে আমরা ওই শেলফে গিয়ে ওই ডেটাগুলি পেয়ে যাচ্ছি, ওই শেলফে গিয়ে ওই ডেটাগুলি পেয়ে যাচ্ছি। কারণ পুরোটার উপর করলে আমাদের এক্সপেন্সিভ হবে, আমাদের আরো টাইম নষ্ট হবে। তো সেই জন্য বড় বড় টেবিলের জন্য আমরা প্রাইম ইন্ডেক্সটা ভালো। অবশ্যই আপনারা তো জাস্ট এখানে আইডিয়া নিলেন যে এরকম একটা ইন্ডেক্স আছে, অ্যাটলিস্ট আপনাদের মাথায় এটা ঢুকলো, কারণ পরবর্তী যখন আপনার ডেটাবেস নিয়ে কাজ করবেন তখন আপনার যদি মনে থাকে যে এই ধরনের ইন্ডেক্সটা এই ধরনের ক্ষেত্রে কাজে লাগে, আপনি ইমপ্লিমেন্ট করে ডেফিনেটলি চেক করবেন যে আপনাদের ইমপ্রুভমেন্ট আপনি পাচ্ছেন কিনা, ঠিক না? আরেকটা অ্যামেজিং ফিচার্স হচ্ছে পোস্টগ্রেসিকুএল এমবিসিসি, মাল্টিভার্সন কনকারেন্সি কন্ট্রোল। আমরা যারা দীর্ঘদিন ধরে ডেটাবেজে কাজ করি, তা আমাদের একটা মেজর যে ভাই হেডফোনটা মনে প্রবলেম করতেছে। আমার জি জি, আচ্ছা, আমার ভয়েস কি ক্লিয়ার? না, ঠিকঠাকই তো শুনতেছি, আমি কিন্তু ঠিকঠাক ঠিক আছে ভাই, ঠিক আছে, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করি, মনে হচ্ছে আপনার ইন থেকে একটু ইস্যু হতে পারে। ওকে, তো যেটা বলতেছিলাম যে এমবিসিসি হচ্ছে আমার পোস্টগ্রেসের একটা অ্যামেজিং ফিচার্স। যারা আমরা বহু বছর ধরে ডেটাবেজে কাজ করে থাকি তারা আমরা জানি যে ডেটাবেজের লকিং হচ্ছে খুব প্রবলেম দেয়। আপনি যখনই কিছু করতে যান খালি লক আর লক। যারা এসকিউ সার্ভারে কাজ করেন তারা তো দেখেন যে খালি লক আর লক, ঠিক না? তো লক জিনিসটা খারাপ না, লক জিনিসটা ডেফিনেটলি ভালো। ডেটাবেসে একটা ফিচার্সই হচ্ছে লক করে কাজ করতে হবে, তাহলে এটা আইসোলেশন, এটার কনসিস্টেন্সি থাকবে না। কারণ দুজন মিলে যদি আপডেট দেয় তাহলে দুজনে আপডেট নিলে তো হবে না, একজনকে লক করতে হবে আরেকজনকে ওয়েট করতে হবে। লক করে সে আপডেট দিবে, পরের জন সে আপডেট দিবে, তাহলেই তো ডেটা কনসিস্টেন্সি থাকবে। দুজনে মিলে আপডেট দিলে তো আর ডেটার কোনো কনসিস্টেন্সি থাকলো না, ঠিক না? বাট এখানে পোস্টগ্রেস যখন আপনি ইউজ করবেন তখন দেখবেন যে আসলে পোস্টগ্রেসে খুব একটা লকিং হয় না। কারণ কি? কারণ সে একটা তার একটা অ্যামেজিং ফিচার হচ্ছে এমবিসিসি, মাল্টিভার্সন কনকারেন্সি কন্ট্রোলার। এটা কিভাবে করে, এটা এই ছবিটা অবশ্য আমার বই থেকে নিচ্ছে, যারা আমার বইটা পাইছেন তারা হয়তো দেখবেন। তো বইটা যেহেতু বাংলায় করা, তো বাংলায় ইমেজটা লেখা আর কি। এখানে যেটা হয়, পোস্টগ্রেসে একটা রোয়েরই কয়েকটা বাসন থাকে, ঠিক আছে? বাসন 1, বাসন 2, বাসন 3, এরকম কয়েকটা বাসন করে ফেলে। তো একজন হয়তো আপডেট করতেছে একটা বাসনে, আরেকজন রিড করতেছে আরেকটা বাসনে, যে কোনো কারোর সাথে কারো ওই যে লকিং ইস্যুগুলি এখানে আর পাওয়া যায় না। তো এখানে আবার ইস্যু আছে, যেহেতু আপনার একটু বেনিফিট দিচ্ছে সেক্ষেত্রে একটা সমস্যা আছে। বেনিফিট হচ্ছে আপনার লকিং লাগতেছে না, যে যার মতো কাজ করতেছে, কারোর সাথে কারো কমপ্লিট হচ্ছে না, ঠিক না? তাহলে ইস্যু কি? ইস্যু হচ্ছে যে একটা রোয়ে যদি আপনি 2টা বাসন 3টা বাসন করে রাখেন তাহলে কি হচ্ছে, তাহলে আপনার জায়গা বেশি লাগতেছে। হ্যাঁ ডেফিনেটলি, আপনি যখন বেনিফিট দিচ্ছেন তখন কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে, ঠিক না? এখন তারপরে এরা কিভাবে সলভ করতেছে, যখন এটা লেটেস্ট ভার্সনে চলে যাচ্ছে তখন পুরাতন ভার্সনগুলি আবার পার্স করে দিচ্ছে, ডিলিট করে দিচ্ছে অটো। মানে কি, সাময়িক সময়ের জন্য সে হচ্ছে কয়েকটা বাসন করে ফেলে, তারপর যখন নতুন ভার্সন স্টেবল হয়ে যায় তখন পুরাতন ডেটাটা সে ডিলিট করে দেয়, যে কারণে আবার ভ্যাকুয়াম ক্লিনার এগুলো ইউজ করে। ওকে, এতক্ষণ পর্যন্ত আমরা ডেটাবেস নিয়ে কথা বললাম। এখন এই ডেটাবেসটা কিসের উপরে আমরা চলবে, ঠিক না? আর ডেটাবেসটা চলার জন্য তোমার একটা অপারেটিং সিস্টেম লাগবে। এখন যখনই আমাদের অপারেটিং সিস্টেমের কথা বা আমাদের মাথায় আসে প্রথমে আমরা মনে করি যে উইন্ডোজ, ঠিক না? আমরা যারা পুরাতন আমলে মানুষ তারা তো উইন্ডোজ 95 ইউজ করছি, 98, তারপর বোধহয় মিলেনিয়াম, এক্সপি, ভিস্তা, তারপরে আর কি মনে নেই। তারপরে কি আসছে বিস্তার পরে, যাই হোক। তো 10, 11, 12 চলে আসছে এখন, উইন্ডোজ 10, 11, 12। আচ্ছা আচ্ছা, তারপরে 10, 11, 12 আসছে না? ওকে ওকে, রাইট। তো আমরা যখন আমার সার্ভার নিয়ে কাজ করব তখন তো আসলে আমাদের অপশন হচ্ছে উইন্ডোজ সার্ভার, ঠিক না? উইন্ডোজ সার্ভার তো মোটামুটি আমাদের টাকা দিয়ে কিনতে হয়, বাট আমরা তো কিপটা লোক, ঠিক না? আমরা তো টাকা দিয়ে কিছু কিনবো না, আমরা যেটা ওপেন সোর্সে পাবো সেটা আমরা ইউটিলাইজ করবো। যখন আমাদের ওপেন সোর্স আমরা চিন্তা করতে যাই তখন আমাদের নিতে হবে উবান্টু অথবা সেন্টোস। সেন্টোস আমার খুবই ফেভারিট একটা ওয়েস, উবান্টুও খুবই ভালো, ওয়াইডলি বোধ হয় উবান্টু সবচেয়ে বেশি ইউজ হয়, বাট আমি সেন্টোসটা একটু বেশি ইউজ করি, বাট রিসেন্টলি ট্রাই করি উবান্টু ইউজ করার।
বাট দুটোই ফ্রি, দুটোই ভালো। সেন্টোসের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের রেড হ্যাট যে লিনাক্স, এটার 100% কার্বন কপি। রেড হ্যাট লিনাক্স তো আমাদের একটা পেমেন্ট করে কিনতে হয়, সম্ভবত $400-500 লাগে কিনতে। বাট আপনি যদি সেন্টোস ইউজ করেন, রেড হ্যাট লিনাক্স যা, সেন্টোস তা, দুটার মধ্যে কোনো পার্থক্য নাই, জাস্ট হচ্ছে জমজ ভাই। ইনফ্যাক্ট আপনার কাছে এটাই সেন্টোস রেড হ্যাট লিনাক্সই মনে হবে, বাট এটা ফ্রি। এই হচ্ছে অপারেটিং সিস্টেম। এখন আসেন যে আমাদের ইটিএল টুল হিসেবে আমরা কোনটা ইউজ করতে পারি, ঠিক না? ইটিএল টুল সম্বন্ধে তো আমরা জানি যে ইটিএল যারা একদমই জানেন না একটু জাস্ট বলে দিই। ধরেন ইটিএল এর ক্ষেত্রে কি হয়, আমার ডিফারেন্ট ডেটাবেস আছে, ধরুন মাইস্কুল হতে পারে, ওরাকল হতে পারে, মঙ্গোডিবি হতে পারে, ইভেন আমাদের সিএসভি ফাইল হতে পারে। তো এই ডিফারেন্ট সোর্স থেকে আমার ডেটাগুলি একটা জায়গায় আমাদের পুল করে আনতে হবে, রাইট? ধরেন যে আমাদের একটা স্টেজিং সার্ভার আছে যেখানে আমাদের ডেটাটা নিয়ে আসতে হবে। সরি ফর মাই ব্যাড রিটার্ন, মাউস দিয়ে লেখা একটু কষ্ট আছে। ধরুন এখানে আপনার মাইস্কুল থেকে ডেটা আসবে, ওরাকল থেকে ডেটা আসবে, মঙ্গোডিবি থেকে ডেটা আসবে, এবং সিএসভি ফাইল থেকেও আমার স্টেজিং সার্ভার ডেটা আসবে। দেন এটার উপরে আমরা আমাদের যে ট্রান্সফরমেশন গুলি সেগুলো আমরা করব। এখানে তো জাস্ট হচ্ছে আমরা এক্সট্রাক্ট করলাম ঠিক না, এক্সট্রাক্ট করলাম, মাইস্কুল থেকে ডেটা পুল করলাম, ওরাকল থেকে পুল করলাম, মঙ্গোডিবি থেকে পুল করলাম, বা সিএসভি থেকে ডেটা পুল করলাম। পুল করে আমাদের একটা সার্ভারে ডেটা আনতে হবে। দেন এখানে ডাটা আসার পরে এখানে তো সব র ডাটা গুলি আসছে, ঠিক না? র ডাটা গুলো আসার পরে এখানে আমরা কি করতেছি, সবগুলো ট্রান্সফর্ম করতেছি। ট্রান্সফর্ম কি, আমার রিপোর্টের প্রয়োজনে আমাদের ডেটাগুলি আমার প্রিপেয়ার করতেছি, যে আমার এই র ডাটা থেকে তো আমার কিছু বুঝবো না, এখান থেকে তো আমার কিছু মিনিংফুল আউটপুট লাগবে, সেই জন্য এখান থেকে ট্রান্সফর্ম করবো। ট্রান্সফর্ম করে দেন হচ্ছে আমাদের একটা ডেটা ওয়্যারহাউস থাকবে, সেখানে আমরা পাঠাই দেব। দেন এখান থেকে আপনার ভিজুয়ালাইজেশন গুলি হবে বা বিআই গুলি হবে। ওকে, তাহলে আমার কি লাগতেছে, আমার লাগতেছে ডিফারেন্ট ডেটা সোর্স। সেই ডেটা সোর্স থেকে আমার ডেটা পুল করতে হবে, পুল করে একটা ইন্টারমিডিয়েট একটা জায়গা নিতে হবে, সেখান থেকে আমার ডেটা প্রিপারেশন গুলি করতে হবে। ডেটা প্রিপারেশন করার পরে এখানে আমাদের ডেটা ওয়ারহাউসে পাঠাতে হবে। ডেটা ওয়ারহাউসে আমাদের ফ্যাক্ট ডাইমেনশন ওয়েতে থাকতে পারে, বা ডিফারেন্ট ডেটা ওয়ে প্রিপারেশন রিপোর্টিং আকারে থাকতে পারে। দেন এখান থেকে আমার বিআই বা ড্যাশবোর্ডে আমাদের ডেটাটা চলে যাবে। তো একই জিনিসই যে আমার সোর্স কি কি হইতে পারে, আমাদের সোর্স হতে পারে মাইস্কুয়েল, ওরাকল, এসকিউএল সার্ভার, এবং পোস্টগ্রেসে আমার অলরেডি ফরেন ডেটা র্যাপার আছে। মাইস্কুয়েলের জন্য মাইস্কুয়েল ফরেন ডেটা র্যাপার, ওরাকলের জন্য ওরাকল, ডিফারেন্ট ফরেন ডেটা র্যাপার আছে যেগুলো দিয়ে আমরা ডেটাগুলো পুল করতে পারবো। একটা কোশ্চেন ছিল। জি শিওর। আচ্ছা, আমরা এটা পোস্টগ্রেস রিলেটেড, যেমন পোস্টগ্রেস তো আমরা নর্মালি একটা মানে অ্যাপ্লিকেশন ডেটাবেস হিসেবেও ইউজ করতে পারি, রিলেশনাল ডেটাবেস হিসেবেও ইউজ করতে পারি, বা ছোট কাজের জন্য বড় কাজের জন্য দুটো। আচ্ছা, ওয়্যারহাউসের জন্য যদি আমাকে মানে পোস্টগ্রেস ইউজ করতে হয়, তখন কি এর এক্সট্রা কোনো কনফিগারেশন প্রয়োজন হয়, নাকি আমি মনে করেন গিগাবাইটের পর গিগাবাইট ইটিএল টুল দিয়ে ডেটা নিয়ে আসলাম, ডাম্প করলাম, বা টেরাবাইট ডেটা ডাম্প করলাম, এবং আমার মেমোরি ওইভাবে সেট আপ করলাম, জাস্ট অটোমেটিক কাজ করবে? আচ্ছা, গুড কোশ্চেন। আচ্ছা, এক্সট্রা কনফিগারেশন বলতে আপনার এখানে কিছু কনফিগ ফাইল আছে, ঠিক আছে? আপনি যদি আমার বইটা পড়ে থাকেন তাহলে আপনি কিছু আইডিয়া পেয়ে যাবেন যে পোস্টগ্রেসের আর্কিটেকচার যে ডিজাইনটা, সেখানে মেমোরি উপরে অনেক কিছু কনফিগারেশন করতে হবে আর কারণ কি, যখন আপনি ওএলটিপি ডেটাবেস বা লাইভ ডেটাবেস হিসেবে ইউজ করে থাকেন, তখন কি হয়, আপনার অনেক কনকারেন্ট অ্যাক্সেস আসবে, অনেক কনকারেন্ট আপনার হ্যান্ডেল করতে হবে, তখন আপনার সেশন অনেক বেশি থাকবে, ঠিক না? আচ্ছা, বাট ওই সেশনে যে রিকোয়েস্ট গুলি সেগুলো ছোট ছোট থাকবে। সে হতে পারে তার নিজের ট্রানজেকশন দেখতে চায়, তার ব্যালেন্স দেখতে চায়, সে তার নিজের ইনফরমেশন চাচ্ছে, তার মানে সেশন থাকতেছে অনেক বেশি, বাট যে লোডটা থাকতেছে সেটা কম। বাট যখন আপনি ডেটা ওয়ারহাউস হিসেবে ইউজ করতে যান, তখন কি হচ্ছে, আপনার সেশন থাকতেছে কম, কিন্তু তার লোড অনেক বেশি, হ্যাঁ তার হিটটা অনেক বেশি থাকতেছে, কারণ সে দেখা যাচ্ছে যে গত 1 মাসের রিপোর্ট দেখতে যাচ্ছে, 1 বছরের রিপোর্ট দেখতে যাচ্ছে। তার মানে দুটার মধ্যে কিন্তু চিন্তা আপনার একটা ডিফারেন্স আছে।
সেই অনুযায়ী আপনার মেমোরি অ্যালোকেশন, আপনার ওয়ার্কার অ্যালোকেশন, আপনার শেয়ার্ড মেমোরি অ্যালোকেশন, এগুলো কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে, এবং সেই জন্য আপনি ওই পোস্টগ্রেস কনফিগের ভিতরে গিয়ে আপনার কাজগুলো করে আসতে হবে। তো এটা নিয়ে আমার বইতে আছে, আপনারা একটু দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা এখানে তো মোটামুটি বলা হয়েছে, এখানে আসি। আচ্ছা, ট্রেডিশনালি আমরা কি বলি? আমরা সবসময় শুনি যে ইটিএল ইটিএল ইটিএল, ঠিক না? আমরা কখনো শুনি না ইএলটি, যে আপনি এক্সট্রাক্ট করলেন, লোড করলেন, ট্রান্সফর্ম করলেন, এই জিনিসটা আমরা শুনি না। বাট আমি সবসময় আপনাদেরকে অ্যাডভাইস করি আপনারা কাজ করবেন ইএলটি ওয়েতে, এক্সট্রাক্ট লোড ট্রান্সফর্ম, যেটা আমি অলরেডি এখানে বললাম না, এক্সট্রাক্ট করে এখানে লোড করলাম, দেন হচ্ছে ট্রান্সফর্ম করলাম, ঠিক না? আমি এখানে বসেই কিন্তু আমি ট্রান্সফর্ম করতে পারবো না, যে মাইস্কুলের ডাটা এখানে আমি এক্সট্রাক্ট করি ট্রান্সফর্ম করতে পারবো না, কারণ লাইভে এই সময় আমাকে দিবে না। আমাকে লাইভ সবসময় ফ্রি করতে হবে, যে লাইভে ডেটাটা জাস্ট পুল করবো এবং তাকে ছেড়ে দেবো, পুল করবো আর ছেড়ে দেবো, পুল করে ছেড়ে দেবো। আমার যে ইনক্রিমেন্টাল ডেটা যেটা পপুলেট হবে, আমি জাস্ট সেটাকে নিয়ে সাথে সাথে লাইভ ডেটাকে আমাকে ছেড়ে দিতে হবে, কারণ লাইভ ডেটাকে আমি বিজি করতে পারবো না। আমি পুল করে ডেটাটা আমার একটা স্ট্রিং সার্ভার নিয়ে যাব, সেখানে গিয়ে আমি আমার যাবতীয় কাজ করব, ট্রান্সফরমেশন করব বা যা করার সে আমার ইন্টারমিডিয়েট সার্ভারে করব। যে কারণে আমরা সবসময় ফলো করবো হচ্ছে ইএলটি, আর যদি আপনার সবার শুনেন ইটিএল করবো না, আমরা ইএলটি করবো, জাস্ট এইটুকু আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, আমরা যে ডেফিনেটলি যখন আমরা ইটিএল করবো, আমরা তো সব ডেটা টানবো না, আমরা জাস্ট হচ্ছে প্রিডিক্টিভ লাস্ট যতটুকু টানছি তারপরে ডেটাগুলো টানবো। এটা ডেটা ওয়াইজ হতে পারে, আইডি ওয়াইজ হতে পারে, তো যেভাবে আপনারা ডিফাইন করেন বা ডেভেলপ করেন সেভাবে টানবেন। এখানে কিছু প্যাটার্ন আছে, এগুলো আমি বলছি না, আমি আমার স্লাইডটা দিয়ে দিব, আপনারা দেখে নিন। ঠিক একই কথাই বলছি, লাস্ট যে রানটা হয়েছে তারপরে যে ডেটাগুলো মডিফাই হয়েছে বা ইনসার্ট হয়েছে, সেই ডেটাগুলি আমরা টেনে নিয়ে আসবো ফরেন টেবিল বা সোর্স থেকে নিয়ে, আমার যে স্টেজিং সার্ভার সেখানে আমরা ইনসার্ট করতেছি এখানে, তারপর আমরা ট্রান্সফর্ম করতেছি, দেন তারপর আমার ডেটা ওয়ারেজের জন্য আমরা এখানে রিপোর্টিং বা অ্যানালিটিক্স সিস্টেমাতে আমরা অর্ডার ওয়াইজ ডেটাগুলো রেখে দিচ্ছি আর কি। ঠিক আছে, এখানে কিছু প্রসেস দেখানো হয়েছে, এগুলো আপনারা যারা ফার্দার এটা নিয়ে ইন্টারেস্টেড তারা এগুলি দেখতে পারেন। ঠিক আছে, সবার হয়তো লাগবে না, যেমন এখানে পোস্টগ্রেস ইনস্টলেশন, আপনারা যারা কাজ করবেন রিয়েলি তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। এগুলো আমার বইতে আছে, তো এগুলো আর এখানে বলতেছি না, টেস্ট করা। আচ্ছা, ওকে, সোফার আমরা কি কি শিখলাম? সোফার আমরা ওপেন সোর্স অ্যাজ এ ডেটাবেস হিসেবে পোস্টগ্রেস সিলেক্ট করলাম, তারপরে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে ওয়ান্টু বা আমরা সেন্ট্রোস সিলেক্ট করলাম, আমরা ইটিএল এর জন্য আমরা ফয়েড ডাটা র্যাপার ইউজ করলাম। এখন এই ফয়েড ডাটা র্যাপারটা চালাইতে গেলে আমার একটা অটোমেটেড কিছু একটা টুলস লাগবে, ঠিক না? যেটা আমার কন্টিনিউয়াসলি 15 মিনিট পর পর ফায়ার করবে, ডেটা পুল করবে, রিপোর্ট তৈরি করবে। সেই জন্য আমরা কি করবো? জব শিডিউলিং এর জন্য আমরা টন ইউজ করব। ভাই একটা কোশ্চেন ছিল আমার। হ্যালো, জি শিওর। ভাই এই যে ফরেন ডাটা র্যাপারস যেটা বললেন, এটা কি পোস্টগ্রেসকিউএল এর জন্য মানে এরকম, মানে এটা কি একটা টুল বা এটা আসলে এটা নিয়ে যদি একটু বলতেন আর কি। আচ্ছা, এটা পোস্টগ্রেস এসকিউএল এর একটা ফিচারস। আচ্ছা, মানে পোস্টগ্রেসকিউএল এর মধ্যে একটা মানে মেইনলি আমি মানে এটা কি এরকম যে আমি জাস্ট এসকিউএল কুয়েরি রান করাইতেছি মানে অন্য ডেটা সোর্স থেকে ডেটা নিয়ে আসার জন্য এরকম? হ্যাঁ, যেমন আপনি যদি এসকিউএল সার্ভার ইউজ করেন তাহলে ডিবি লিঙ্ক ইউজ করেন না? জি জি, এসকিউএল সার্ভার থেকে বা ওরাকল ইউজ করলে ডিবি লিঙ্ক বা হ্যাঁ ডিবি লিংক গুলো অন্য ডাটাবেস থেকে আমরা। জি, তো এইখানে যেটা হয় যে পোস্টগ্রেসকিউএল তো আসলে অনেক ভাস্ট জিনিস, এটা সবগুলো আলাদা আলাদা ডেভেলপ করা হয়, কারণ এটা তো আসলে ওপেন সোর্স, ঠিক না? অন্যান্য ডেটাবেস কি হয়, এন্টারপ্রাইজ গ্রেডের, তারা সবকিছু একসাথে দিয়ে দেয়। আর এখানে যেটা হয় যে আপনি আলাদা আলাদা ইনস্টল করতে হবে। যেমন এখানে হয়তো আপনি দেখতেছেন যে আমি এখানে পোস্টগ্রেসকিউএল ইনস্টল করতেছি, আমার এখানে দেখতেছেন যে ফরেন ডাটা আবার আমি এখানে ইনস্টল করতেছি। না এটা তো ভাই হচ্ছে মাইস্কুয়েল। আচ্ছা যাই হোক, ওকে মাইস্কুয়েল জন্য মাইস্কুয়েলটা আপনি ওকে, ওরাকল লাগলে ওরাকল, মঙ্গল লাগলে মঙ্গো, আচ্ছা যেটার সাথে আপনি কানেক্ট করতে চান। তারপরে আপনার তো ডেফিনেটলি শেল স্ক্রিপ্টিং আপনার জানতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। শেল স্ক্রিপ্টিং আপনাদের সবার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ আপনি যখন ওয়ান টুতে কাজ করবেন,
আপনি যখন স্যান্ডউইচে কাজ করবেন, আপনার শেল ছাড়া তো আসলে ওয়ে নাই। কারণ আপনার এই জবগুলিতে ফায়ার করবে শেল দিয়েই। এটার ভিতরে আপনার এসকিউএল ফাইল থাকবে, যা থাকবে, ফায়ারটা করতে হবে সেল দিয়ে। শেলের মধ্যে আপনার এই ওয়েতে আপনার যারা কাজ করে থাকেন তারা অলরেডি জানেন যে তাদের লেখার ফরম্যাটটা কি, ঠিক না? সম্ভবত এটা মিনিট, এটা আওয়ার, এটা ডে বা সামথিং, একটু দেখে নিয়ে। তো এটা কি বলা হচ্ছে, রাত 2টার সময় চালানোর জন্য। তার মানে হচ্ছে রাত 2টা 0 মিনিটে ডেইলি চলবে আর কি। আর এখানে বলা হয়েছে কি শুধুমাত্র সানডেতে, মানে 0 দিয়ে সানডে রাত 3টায় চলবে এভাবে। তো আপনাদের ওই জবটা এখানে লেখা থাকবে এবং এই ক্রন জবের থ্রুতে এটা আপনারা এক্সিকিউশন করবেন অটো পাইলট মোডে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কি ওয়ালাইকুম শোনা আসসালাম। যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ভাইয়া পোস্টগ্রেস আমারও ভাইয়া খুব পছন্দের একটা ডেটাবেস, যেটা একটু আগে আচ্ছা, ভাইয়া দেখাচ্ছিলেন যে ক্রন রাইট। জবের বিষয়টা দেখাচ্ছিলেন আর কি। হুম হুম তো হুম আমি লাস্ট ইয়ার একটু এক্সপ্লোর করতেছিলাম যে পোস্টগ্রেসের নতুন নতুন কি ফিচার আসছে। হুম, আমি একটা জিনিস পাইছি ভাইয়া, পিজি ক্রন, মানে রাইট। পোস্টগ্রেস একটা এক্সটেনশন নিয়ে আসছে যেখানে আমি ডাটাবেজের মধ্যেই এই ক্রন এক্সপ্রেশন দিয়ে আমি জবগুলি শিডিউল করে দিতে পারবো। হুম হুম হুম, রাইট রাইট। প্রিজি কখন আসছে, এই জন্যই বললাম যে পোস্টগ্রেসে অ্যামেজিং জিনিস হচ্ছে তাদের যে ব্যাকলগস গুলি আছে তারা কিন্তু সামনে সেটা রিজলভ করে ফেলতেছে। আপনি দেখবেন ওরাকল রিসেন্টলি 30,000 এমপ্লয়ি ফায়ার করছে, কারণ তারা এই ওপেন সোর্সের দাপটে তারা টিকতে পারতেছে না। আমি নিজে আমার কেরিয়ারে বেশিরভাগ সময় ওরাকলে ছিলাম, আপনারা তো শুরুতে যারা ছিলেন তারা দেখছেন। তা আমার লং কেরিয়ার অন ওরাকল, ঠিক না? স্টিল কিন্তু আমি এনকারেজ করতেছি যে কি করা, মানে নেক্সট স্টেপ পোস্টগ্রেসে কেন আপনারা যাবেন, ঠিক না? আর শেল স্ক্রিপ্টিং স্টিল আপনাদের জানতে হবে। ধরেন যে আপনার বিভিন্ন বিজনেসের জন্য বা আপনি এটা এক্সিকিউশনের উপরে আপনি একটা মেল শুট করতে যাচ্ছেন, সেই জন্য আপনার শেল স্ক্রিপ্টিং লাগবে। যে আপনার এই জবটা হয়ে গেছে, আপনি তো ঢুকে ঢুকে প্রতিদিন লক চেক করবেন না, 15 মিনিট পর লক চেক করবেন না। আপনার যদি কোনো ইরর হয় আপনার সেটা ইমেল চলে আসবে, সেই ইমেলে আপনি চেক করে দেখলেন যে হ্যাঁ ইস্যু হয়েছে, তারপর আপনি তো সার্ভারে ঢুকলেন। ওকে, এখন আমাদের লাস্ট যে লেয়ারটা সেটা হচ্ছে বিআই লেয়ার। তো ডেফিনেটলি আমরা এখানে ওপেন সোর্স যেহেতু আমরা ইউজ করতেছি, ওপেন সোর্স হিসেবে আমরা 3টা বিআই টুলস আমরা চুজ করতে পারি। একটা হচ্ছে মেটাবেস, অ্যাপাচি সুপারসেট, লুকার স্টুডিও। এই 3টেই ভালো, আমি 3টাতেই কাজ করছি। বর্তমানে অ্যাপাচি সুপারসেট খুবই জনপ্রিয়। তো আপনারা যদি কোনোটা চুজ করতে বলেন আমাকে, তাহলে আমি এখন অ্যাপাচি সুপারসেটই মানে চয়েস করতে বলবো আপনাদের সবাইকে। লোকাল স্টুডিওতে একসময় অনেক কাজ করা হয়েছে, বাট এখন আর করা হয় না। তো অ্যাপাচি সুপারসেট এটা ভালো, এটা আপনারা ভালো ইউটিলাইজ করতে পারেন। এটা হচ্ছে মেটাবেজের একটা বই, এরকম হয়। লোকাল স্টুডিও হচ্ছে গুগলের, আর এটা হচ্ছে অ্যাপাচি সুপারসেটের। বিআই টুলস ইনস্টলেশন এগুলো আর আমি বলবো না, আমার প্রেজেন্টেশন মোটামুটি একটা আর কি লেয়ার ভাই, শেষ। সরি একটুখানি আপনাকে একটু interrupt করি, ঠিক আছে? আপনি তো সিকিউর সার্ভার কাজ করছেন, তো সিকিউর সার্ভার যেটা এজেন্ট আছে, মানে যেটা দিয়ে যে ক্রন জব, মানে ওইটা এখানে ক্রন জব দিয়ে, মানে লিনাক্সের যে ক্রন জব দিয়ে আছে সেটা ওই জবগুলো এইভাবে এক্সিকিউট করতে হয়, তাই তো? আচ্ছা, আমি যেটা বুঝলাম আপনি বলতেছেন যে এসকিউএল সার্ভারের যে এজেন্ট আছে সেটা সিমিলার। এজেন্ট যেটা আসলে জব এক্সিকিউট করার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওইটার সিমিলার পোস্টগ্রেসে কোনটা আছে? হ্যাঁ, আচ্ছা, ওই যে মাত্র একজন বললো না, আনোয়ার সম্ভবত, পিজি কর্ন নামে একটা অপশন আছে। সেই পিজি কর্ন দিয়ে আপনি এসকিউএল সার্ভারে যে জবটা আছে না, যেভাবে ম্যানেজ করা থাকে সেটা আপনি পোস্টগ্রেসে ওভাবে ম্যানেজ করতে পারবেন। আর পাশাপাশি আমরা যেটা হচ্ছে উইন্ডোজের যে ফিচার্স, লিনাক্সের যে ফিচার্স, সেই ফিচার্সটাও আমরা ইউজ করতে পারবো, যেটা হচ্ছে কর্ন জব। যেটা হচ্ছে শেলে আপনার যেমন আপনার উইন্ডোজে কি হয়, পাওয়ার শেল আছে, ঠিক না? লিনাক্সে এরকম শেল আছে, এটা দিয়েও আমরা জবটা ম্যানেজ করতে পারি। পাশাপাশি হচ্ছে পিজি কর্ন দিয়েও আমরা ম্যানেজ করতে পারি, যেটা হচ্ছে পোস্টগ্রেসের ফিচার্স। এটা রিসেন্টলি আসছে। আচ্ছা, সেটা আপনি পাওয়ার জন্য যেটা করতে হবে, আপনার পিজি অ্যাডমিন 4টা ইনস্টল করতে হবে। আপনার এসকিউএল সার্ভারের জন্য হচ্ছে এসএসএমএস, ঠিক না? সেটা হচ্ছে আইডিটা। আর পোস্টগ্রেসের জন্য হচ্ছে পিজি অ্যাডমিন।
পিজি অ্যাডমিনটা ইনস্টল করলে ওখানে আপনি ওইটা পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। এখানে হচ্ছে পিজি অ্যাডমিন ইনস্টলেশনের ওয়েগুলি, এগুলো আপনারা যারা ফার্দার এটা নিয়ে কাজ করবেন তারা এই স্ক্রিপ্টগুলি পেয়ে যাবেন। ওকে, এখন লাস্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা সবকিছু ফ্রিতে চিন্তা করছি, ঠিক না? এখন আমাদের যে সিকিউরিটি লেয়ারটা সেটাও আমরা আমাদের ইন থেকে যতটুকু পসিবল সেটা আমরা করে থাকবো। যেমন আমরা নেটওয়ার্ক লেয়ারে কি করব, অল ডিনাই দিয়ে দিব, যে বাইরে থেকে যত হিট আসুক কাউকে আমরা অ্যাক্সেস করবো না, অনলি অ্যাক্সেস করবো কাকে, যেটা হচ্ছে আমাদের নোন আইপি। তারপরে আমাদের পিজিএসবি তে গিয়ে আরেকটা লেয়ারের সিকিউরিটি এনশিওর করা হবে, এবং ডেটা লেয়ারে গিয়েও একটা লেয়ার সিকিউরিটি এনশিওর করা হবে। এটা আমরা যদি দেখি তাহলে আমরা জিনিসটা অনেকটা এরকম যে আমার সিকিউরিটি আমাদের জন্য যেহেতু ইম্পর্টেন্ট, আমাদের আউটার সার্কেলে আমাদেরকে অল ডিনাই করে দিব, ঠিক আছে? এবং কেবলমাত্র যেগুলো হচ্ছে নোন আইপি সেগুলিকে আমরা এটা আমাদের লেয়ারে ঢুকতে দিব, এবং ঢোকার পরে সেখানেও আমাদের একটা পাসওয়ার্ড হ্যাশিং সিস্টেম থাকবে, যেটা হচ্ছে পিজিএসবি তে থাকবে। পিজিএসবি তে আমি যদি দেখাই, ফার্স্ট লেয়ারে কি হচ্ছে, আমরা যারা আপনার লিনাক্স নিয়ে কাজ করেন তারা জানেন যে উইন্ডোজ ফায়ারওয়ালে ডিফল্ট আমরা অল ইনকামিং বন্ধ করে দিছি, এবং আমাদের পোর্টটাকে আমরা সব বন্ধ করে দিয়েছি। তারপর আমরা কি করলাম, আমাদের নোন যেসব অ্যাপ থেকে রিকোয়েস্ট আসবে সেগুলো আমরা বলে দিলাম যে তুমি শুধুমাত্র এই অ্যাপ থেকেই, যদি এই পোর্টে কেউ রিকোয়েস্ট করে তাহলে তুমি অ্যাকসেপ্ট করো। মানে এটা হচ্ছে আমাদের এই লেয়ারটা, উপরের লেয়ারটা। তারপর যে সেকেন্ড লেয়ারে কি হচ্ছে, আমার পিজিএসবি তে ওই আইপিটা এখানে আসছে, এবং তাদের যে পাসওয়ার্ড যে মেকানিজম সে ফলো করে আসছে, এবং তার ইউজার কাউকে বলা হয়েছে কেবলমাত্র এই ইউজার এই আইপি থেকে সে যদি এই সিকিউরিটি এনশিওর করে আসে তাহলে কেবলমাত্র আমার এই অ্যানালিটিক্স টিভিটাই সে অ্যাক্সেস করতে পারবে, আদারওয়াইজ পারবে না। এটা হচ্ছে সেকেন্ড লেয়ার সিকিউরিটি আমরা দিলাম। ফার্স্ট লেয়ারে বলছি যে তুমি এই আইপিটাকে অ্যালাউ করো, হোয়াইট লিস্ট করো, সে আমাকে 5432 পোর্টটা সে অ্যাক্সেস করতে পারবে। তারপরে লেয়ারে গিয়ে আমরা চেক করলাম এই ইউজার এই পাসওয়ার্ড সিকিউরিটি নিয়ে আমার কেবলমাত্র এই ডেটাবেজে অ্যাক্সেস করতে হবে, অন্য ডেটাবেজে তাকে আমি দেবো না, কারণ এটাও তোমার ডেটা ওয়ারেহাউস টিভি হবে। দেন থার্ড লেয়ারে গিয়ে বলবো ঠিক আছে, এখন বিআই যে ওই ইউজারটা সে যে আমার কি কি টেবিল অ্যাক্সেস করবে, তাকে কি আমি সব টেবিল অ্যাক্সেস করতে দেবো? না, ডেফিনেটলি না। কেবলমাত্র যেসব টেবিলগুলি তার একমাত্র দরকার হবে, মানে লিস্ট প্রিভিলেজটা আমি শেয়ার করবো, মানে যতটুকু অ্যাক্সেস হইলেই তার চলবে কেবলমাত্র ততটুকু অ্যাক্সেসই আমরা তাকে দেবো, তার চেয়ে একটা অ্যাক্সেস বেশি দেবো না। ধরেন তার একটা টেবিলই লাগে, তাহলে তো আমরা একটা টেবিলই দেবো, এবং সেই টেবিলে যদি তার রিড লাগে তাকে আমরা রিডই দিব, তাকে আমরা কখনো রাইট দেবো না। একে বলে লিস্ট প্রিভিলেজ, যতটুকু প্রিভিলেজ কেবলমাত্র লাগে তার চেয়ে বেশি আমরা অ্যাক্সেস দেবো না, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার। পরের লেয়ার এসবিআই কনফিগে আমরা এনশিওর করলাম, এবং থার্ড লেয়ারে গিয়ে যখন সে ডেটাবেজে ঢুকেই গেল তখন দেখলো যে সে যদি আমাকে কোনো কিছু ধ্বংস করে দিতে চায়, কারণ ধ্বংস করার তার এবিলিটি নাই, কারণ তার তো অ্যাক্সেস রিড অ্যাক্সেস, তো সে আর কিছু করতে পারবে না। তো ডেটা সিকিউরিটি এই স্টেপগুলো আমরা মনে রাখবো। ওকে, আমার মোটামুটি প্রেজেন্টেশন শেষের দিকে। তো সবার শেষে যেটা বলার আর কি সেটা হচ্ছে যে আমরা যেহেতু জিরো কস্ট স্ট্যাকের উপরে আছি, তো আমাদের ডেটাবেসটা জিরো কস্টে এনশিওর করতেছি পোজিয়া স্কুল দিয়ে, ইটিএলটি এনশিওর করতেছি হচ্ছে পয়েন্ট ডাটা বার দিয়ে বা পাইথন স্ক্রিপ্টিং দিয়ে বা শেল স্ক্রিপ্টিং দিয়ে, অল আর ওকে। আমরা বিআইটা এনশিওর করতেছি সুপারসেট দিয়ে, ইনফ্রাস্ট্রাকচার বা ওয়েস্ট এনশিওর করতেছি ওয়ান্টু বা সেন্টার্স দিয়ে, এবং আমরা 3 লেয়ার সিকিউরিটি এনশিওর করতেছি। এবার আমরা যদি দেখি যে একটা কম্পারিজন যদি দেখি যে আমরা যদি বিআই টুলস ইউজ করতে চাই পাওয়ার বিআই হিসাবে, তাহলে 100 ইউজারের জন্য আমার ইয়ারলি খরচ যাবে $10 থেকে $20 করে যে পার ইউজার খরচ হয়, তাহলে 14 থেকে 28 লাখ টাকা। ট্যাবলুর খরচ একটু বেশি, সেক্ষেত্রে 32 লক্ষ থেকে 1 কোটি টাকা। এটা আমার সম্ভবত বই থেকেই নেওয়া আর কি, যে কারণে বাংলা লেখা। ক্লিক যদি ইউজ করি সেটাও প্রায় 42 লাখ টাকা। আর যদি আমরা অ্যাপাচি সুপারসেট ইউজ করি মোটামুটি সেম লেভেলই আপনারা এন্টারপ্রাইজ সাপোর্টই পাবেন, ফিচার্সগুলি পাবেন, সাপোর্ট না সরি, বা সেক্ষেত্রে আপনার টাকা ব্যয় করতে হচ্ছে না। যদি আপনি ইটিএলটা দেখেন, যেটা আমি বলছিলাম ইনফরমেটিকা পাওয়ার সেন্টার, যেটা আইএসসিএস নামে পরিচিত, এবং ইটিএল কিন্তু ইউজ করে, ইনফরমেটিকা কিন্তু লোকজন ইউজ করে থাকে। আমি নিজে আইএসসিএস এ কাজ করতাম এক সময় যখন বাইরের একটা কোম্পানিতে ছিলাম, তো তারা 50 লাখ টাকা দিয়েও তারা ইটিএল কিনে।
তখন ডেস্কটপ ভার্সন ছিল, এখন ওয়েব ভার্সন হয়ে গেছে। ট্যালেন্টের দামও অনেক। এসএসএস আমরা উইন্ডোজ লাইসেন্স সাথে পাই, উইন্ডোজ এসকিউএল সার্ভার লাইসেন্স সাথে আমরা পেয়ে থাকি, বাট পোস্টগ্রেস পয়েন্ট ডাটার উপর এটা আমরা জিরো কস্টে পাচ্ছি। অপারেটিং সিস্টেমও যদি দেখেন যে উইন্ডোজ সার্ভার 2022-এর কস্ট প্রায় $1000 উপরে। তারপরে রেড হ্যাট লিনাক্সের দামও অনেক, 40,000 থেকে 90,000 পড়ে যাবে পার বছর সাবস্ক্রিপশন ফি। বাট আপনি যদি 1-2% ইউজ নেন তাহলে মোটামুটি কস্ট জিরোর কাছাকাছি হয়ে থাকবে। এবার আসেন ডেটাবেস। যদি আপনি ওরাকল ইউজ করেন তাহলে পার প্রসেসর আপনি দিতে হয় প্রায় $47,000। যদি 2 কোর নেন তাতে আপনি $1 কোটি টাকার উপরে পড়ে যাবে। যদি মাইস্কুয়েল এসকিউএল সার্ভার নেন সেটাও পার কোর প্রায় $13,000, সরি 2 কোর $13,000 পড়ে। IBM মাইস্কুয়েল সবই মোটামুটি পেইড ভার্সন আর কি। বাট পোস্টগ্রেস আপনার যেহেতু এটা ওপেন সোর্স, এখানে আপনার ফি লাগতেছে না। এটা হচ্ছে মোটামুটি আমার বই থেকে নেওয়া একটা ছবি, যে আপনার ডেটাবেস, অপারেটিং সিস্টেম, ইটিএল, বিআই টুলস সবকিছু মিলে আপনি জিরো কস্টে আপনি এনশিওর করতে পারবেন। ওকে, এখন হচ্ছে আমার লাস্ট কথা, সেটা হচ্ছে আমরা ইনভেস্ট করবো হচ্ছে রিসোর্সের পিছনে, ঠিক না? আমরা কোটি কোটি টাকা দিয়ে আমরা ওরাকল কিনবো না, বিআই টুলস কিনবো না, বাট আমরা স্কিল অর্জন করব। আমরা যদি পর থেকে স্কিল অর্জনটা করতে পারি তাহলে আমরা গিয়ে আমাদের কোম্পানিকে বলতে পারবো যে আপনি কেন 1 কোটি টাকা থেকে ওরাকল কিনবেন, 50 লাখ টাকা দিয়ে কেন আপনি ইনফরমেটিকা কিনবেন, তার চেয়ে বরং আপনি আমাকে 2টা রিসোর্স দেন, আমি রিসোর্স ডেভেলপ করি, ঠিক না? রিসোর্স আমি নিজে ডেভেলপ করবো, কারণ আপনি যে এই টাকাগুলি ব্যয় করবেন আপনার ইয়ারলি আবার এএমসি দিতে হবে, তারপর আবার কোনো ইস্যু হলে তাদেরকে টিকিট রেস করে বসে থাকতে হবে, তারা আসবে আপনাকে সলভ করবে, ঠিক না? তার চাইতে ভালো আমরা নিজেরাই দক্ষতা অর্জন করি, আমরা নিজেরাই স্ক্রিপ্টিং শিখি, যাতে আমরা কোম্পানির টাকা বাঁচাতে পারি এবং নিজেদের ভবিষ্যৎ সিকিউর করতে পারি। তো এটাই বলা হয়েছে নো ভেন্ডর লকিং। যখন আপনি কোনো ভেন্ডরকে কাজ দিবেন তখন তারা কি করবে, যখন কোনো নতুন আপগ্রেডেশন আসবে সেটার জন্য আপনাকে চার্জ করবে, আর তখন আপনার সেটা দিতে বাধ্য থাকবেন, কারণ আপনার তো সেই দক্ষতা নাই, আপনি তার কাছে আটকা পড়ে গেছেন, এবং টোটাল যে কন্ট্রোলটা তার কাছে থাকবে। তো তার চেয়ে বরং আপনি যদি তখন নিজেরা রিসোর্স ডেভেলপ করবেন তখন কন্ট্রোল আপনার কাছে থাকবে, কারোর উপরে আপনার লকিং থাকলো না। আলটিমেটলি আপনার লাইসেন্স ফি, জিরো লেটেন্সিও সবকিছু আপনার নিজের হাতেই থাকলো। সো আই থিঙ্ক দ্যাটস ইট। মোটামুটি আমাদের 1 ঘন্টার সময় শেষের দিকে। তো আমার মনে হয় প্রেজেন্টেশন মোটামুটি আমার যা বলার হয়ে গেছে। আপনাদের কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। জি, ধন্যবাদ আরিফিন ভাই। আপনার অনেকগুলো জিনিস হয়তো আমরা এখন যারা যুক্ত আছি সবাই তো ডাটাবেস নিয়ে অলমোস্ট কাজ করে। আপনাদের এখান থেকে যদি আরো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আর না হয় আমি একটা কোশ্চেন আমি আপনাকে একটু জানতে চাবো। মবিন ভাই, আমার একটা কোশ্চেন আছে। একটা জি বলেন। প্রথমত অনেক সুন্দর একটা প্রেজেন্টেশন আমরা দেখলাম, মানে যেটা আমাদের খুবই কাজে লাগবে পরবর্তীতে। আমার ছোট কোশ্চেনটা হলো, আমরা যারা বিগিনার কিংবা জুনিয়র হিসেবে আছি, ডেটাবেস নিয়ে কাজ করতে চাই, একটা পরামর্শ চাচ্ছি। সেটা গিয়া পোস্টগ্রেস এসকিউএল অথবা মাইএসকিউএল এর মধ্যে এক্সিকিউশন কাজটা কত ডিফারেন্ট, কিংবা অনেক বেশি কিছু শেখা লাগবে কিনা মাইএসকিউএল থেকে পোস্টগ্রেসটা। আর আপনি অবশ্যই একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন যে পোস্টগ্রেসটা আপনি সাজেস্ট করতেছেন পরবর্তী ভবিষ্যতের জন্য, কিন্তু কাজের ধরনটা কতটা ডিফারেন্ট আর কি, একটু যদি বলতেন। আচ্ছা, ধন্যবাদ সাইদুর রহমান ভাই। তো আপনি জানতে চাচ্ছেন যে সম্ভবত আপনি মাইস্কুয়েল ইউজ করেন, তো আপনি যদি পোস্টগ্রেস ইউজ করতে চান তাহলে আপনার কতটা ডিফারেন্ট হবে ব্যাপারটা, ঠিক না? যদি আপনি মাইস্কুয়েল ইউজ করে থাকেন, ডেটাবেস সম্বন্ধে অলরেডি জানেন, তাহলে যেটা হবে যে আপনি অলরেডি পোস্টগ্রেস সম্বন্ধেও জানেন, ঠিক আছে? হয়তো 80% জানেন, 20% আপনি হয়তো জানেন না। তো 20% গুলো আপনি অ্যাডাপ্ট করতে হবে, ঠিক না? তো ওই অ্যাডাপ্ট করলেই আপনি ইনশাল্লাহ পোস্টগ্রেস নিয়েও কাজ করতে পারবেন। তো ডেফিনেটলি নতুন একটা এনভায়রনমেন্টে গেলে কিছু তো চ্যালেঞ্জ থাকবেই, তো ওই চ্যালেঞ্জটা নিয়েই আপনার যেতে হবে, যেহেতু আপনি ডেটার বেনিফিট পাওয়ার জন্য তো আপনি সেখানে যাচ্ছেন। তো সেই জিনিসগুলি কিছু শেখার জিনিস থাকবে, ওগুলি শিখতে হবে, কিছু চ্যালেঞ্জ থাকবে, তবে সেটা খুব বেশি না।
তার ইনশাল্লাহ। মানে আমি 20% চ্যালেঞ্জ আমি মাথায় রাখতে পারি, তাই না? হ্যালেঞ্জ রাইট, ওকে, 20% চ্যালেঞ্জ ঠিক আপনি আছে, মাথায় থ্যাংক ইউ, রাখতে পারেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। রিলেটেড কোশ্চেন, আচ্ছা আরিফিন ভাই, যদি কেউ কাজ করতে গিয়ে যদি এই ধরনের কোনো ইয়েতে পড়ে যে একটু আটকে গেছে, সেই জায়গাতে আপনার সাপোর্ট আমরা পাবো কিনা আমাদের অডিয়েন্সদের জন্য? যারা আমার গ্রুপের মেম্বার তারা অলরেডি জানে যে আমরা সবাইকে ভলান্টিয়ারি হেল্প করে থাকি আর কি। সবাই আমাকে অনেকে নক দেয়, অনেক ইস্যুতে। ইনফ্যাক্ট সবাইকে হেল্প করার জন্যই আমার কিন্তু এই বইটা পাবলিশ করা। কারণ এই বইতে আপনারা যদি দেখেন ডে 1 থেকে ডে 20 পর্যন্ত আমি অনেক কিছু নিয়ে এক্সপ্লেন করছি। এবং এরকম বই আমার ধারণা বাংলা তো নাই, ইংলিশও আপনি পাবেন না। কারণ পুরো জিনিসটা একজন ডেটা আর্কিটেক্ট হওয়ার জন্য, সলিউশন আর্কিটেক্ট হওয়ার জন্য আপনার কি কি জিনিস লাগবে ডে 1 থেকে ডে 20 মধ্যে আমি সেটা এক্সপ্লেন করছি। তো আমি তো ডেফিনেটলি সবার হেল্পের জন্য আছি, ইনশাল্লাহ আমি আমার যথাসাধ্য সেটা ট্রাই করবো। আচ্ছা, যদি আরো কারো কোশ্চেন না থাকে, আমি যদি একটা কোশ্চেন একটু আপনাকে করতে চাই। আচ্ছা দাঁড়ান, আগে একটু জেনে নিই কারো কি আর কোশ্চেন আছে? ভাই আপনি বললেন যে বিআই টুল মানে ওইটার কস্ট নেই, তো বিআই টুল কোনটা রিকমেন্ড করেন? অ্যাপাচি সুপার, আমি আমার ও হ্যাঁ, মাঝখানে যে জি জি, মেটাবেস, লোকাল স্টুডিও, অ্যাপাচি সুপারসেট। ওকে ওকে। এর ভিতরে তো আমরা এই প্রেজেন্টেশন তো সবাইকে আরিফিন ভাই শেয়ার করা হবে, সবাইকে আমি দিয়ে দেব, আরেকটু সহজ হবে। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু? ভাইয়া এখানে কি বলে অ্যাপাচি এয়ারফ্লো ইউজ করা যাবে কিনা ইটিএল এর ক্ষেত্রে? আচ্ছা, অ্যাপাচি এয়ারফ্লো আপনি ইউজ করতেই পারেন, সেটাও ফ্রি আছে, ঠিক আছে। আপনার যদি আমার ডিজাইনটা হচ্ছে আপনি জিরো কস্টে যেসব জিনিস পাবেন সেগুলো আপনি সবই ইউজ করতে পারেন। আমি হয়তো আপনাকে একটা ডাইমেনশন দেখাচ্ছি, আরো কয়েকটা ডাইমেনশন থাকতে পারে। এখন আপনি আমি সেটা অ্যাড করতে চাইবে। এক ভাই জিজ্ঞেস করলো অ্যাপাচি এয়ারফ্লো ইটিএল এর জন্য ইউজ করতে পারবো কিনা। অ্যাপাচি এয়ারফ্লো আসলে ইটিএল টুল না। অ্যাপাচি এয়ারফ্লো হইছে আমাদের শিডিউলিং টুল। ভাই যেটা বলছিল একটু আগে যে ক্রন জব আমরা ইউজ করি লিনাক্স এর ক্ষেত্রে, আপনি ক্রন জবের মানে পরিবর্তে এয়ারফ্লো দিয়ে শিডিউলিং গুলো করতে পারেন। এয়ারফ্লো দিয়ে করলে যে সুবিধাটা পাবেন, আপনি ড্যাশবোর্ডের ভিউ পাবেন এবং আপনার মানে নোটিফিকেশন থেকে শুরু করে ম্যানেজমেন্ট এবং এটিএল যদি কোথাও ব্রেক করে এই ডিবাগিংটা খুব ইজিলি করা যায়। সো এটা আসলে ইটিএল টুল না, শিডিউলিং টুল বলতে পারেন আপনি। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, মহিম ভাই মনে বলতে যাচ্ছেন, মহিম ভাই বলেন। আচ্ছা, আমি একটু কোশ্চেন করতে চাচ্ছি যে পোস্টগ্রেসকিউএল দিয়ে ম্যাক্সিমাম কত টেরাবাইট পর্যন্ত ডাটাবেস হ্যান্ডেল করা পসিবল, আর রিয়েল লাইফে এটা কত দূর মানে কত স্কেল করতে পারে এটা? আচ্ছা, আপনি যদি শুধু ডেটাবেজের কথা বলেন যে ডেটাবেজে ডেটা সাইজ, ঠিক না, তাহলে সেটার লিমিটেশন এখন পর্যন্ত পাওয়া যায় না। তো সেখানে যদি আপনি দেখবেন যে এটা লিমিটেশন আসলে পোস্টগ্রেসের উপরে না, এটা লিমিটেশন হচ্ছে হার্ডওয়্যারের উপরে। আপনি যদি ওয়ার্ল্ড দেখেন, যেটা আমি শুরুতে একবার বলছি যে 100 টেরাবাইটস অফ ডেটা, পেটাবাইটস অফ ডেটা পোস্টগ্রেস দিয়ে হ্যান্ডেল করতেছে। এখন আপনি যদি আপনার 1 TB ডেটা আপনি হ্যান্ডেল না করতে পারেন, সেটা হচ্ছে তার প্রবলেম, কারণ সে জানে না কিভাবে ইঞ্জিনিয়ারিং করতে হবে। আর যদি বলেন যে একটা টেবিল, সিঙ্গেল টেবিল কত টেরাবাইট ডেটা হ্যান্ডেল করতে পারে, সেটা 32 টেরাবাইট অফ ডেটা একটা সিঙ্গেল টেবিল ইজিলি হ্যান্ডেল করতে পারে। আর যদি একটা রো বলেন, সেটা হচ্ছে সম্ভবত 1.5 জিবির মতো একটা রো, সিঙ্গেল রো যেটা হ্যান্ডেল করতে পারে। তো সাম আপ যদি বলি তাহলে হচ্ছে পোর্ট অ্যাড্রেস যদি বলেন সেটা লিমিটেশন নাই। একটা সিঙ্গেল টেবিল বলেন তাহলে 32 TB মানে 32 TB। আর যদি একটা রো বলেন তাহলে সেটা 1.5 TB। যদি একটা কলাম বলেন, সরি 1.5 GB। আর যদি একটা কলাম বলেন তাহলে হচ্ছে 1 GB। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন করতেছি যে মার্কেটে তো আসলে মানে অনেক স্ট্রং মানে ফ্রি আছে, তারপর আসলে আমরা এই যে ওরাকল অথবা এসকিউএল সার্ভার আমরা যে পেইড লাইসেন্স কিনি, এটা কেন আসলে আমরা কিনি? এই জায়গাটাতে আমরা কি জানি না, নাকি আমরা এটা মানে এটা চ্যালেঞ্জ বেশি যে আমরা যদি ফ্রিটা নেই সেই ক্ষেত্রে আমাদের আসলে কি চ্যালেঞ্জ, বা আমরা যদি পেইড নেই সেটা আমাদের কি বেনিফিট, এটা যদি একটু বুঝতে পারছি। হ্যাঁ, মানে এইখানে যেটা হয়, ধরেন যে আপনি একটা হচ্ছে আপনাদের লেক অফ নলেজ,
যেটা আপনি অলরেডি বললেন যে আমাদের নলেজের গ্যাপ। আমরা সবসময় ওরাকল সম্বন্ধে জানি এবং ওরাকল সম্বন্ধে জেনে বাট পোস্টগ্রেস সম্বন্ধে জানি না। যেটা আমার কাজ যে আপনাদেরকে সবাইকে ডেকে বোঝানো, যেটা অলরেডি আমি ট্রাই করছি যে আচ্ছা, যেটা আমি অলরেডি ট্রাই করতেছি যে কিভাবে আমরা ওপেন সোর্সের দিকে যেতে পারি, ঠিক না? যেটা লেক অফ নলেজ যেটা আছে সেটা আমরা ট্রাই করতে পারি। আরেকটা প্রবলেম হচ্ছে লেক অফ উইলিংনেস, যে আমি জানি পোস্টগ্রেস ডেটাবেস ভালো, সবই ভালো, কিন্তু আমি যাব না, ঠিক না? আমার কাছে আমার মানে ওরাকলই ভালো, এসকিউএল সার্ভারই ভালো, বা আমি যেটা ইউজ করি সেটাই ভালো। তো লেক অফ উইলিংনেস তো আমার চেঞ্জ করতে পারবো না। আর আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যখন একটা কোম্পানি কোটি কোটি টাকার ডেটাবেস কিনে, তখন সে চিন্তা করে যে টাকা তো আমার না, কোটি টাকা দিবে কোম্পানি। আর সেটা যদি গভর্নমেন্ট কোম্পানি হয় তাহলে তো আরো কথা নেই, কারণ সেখান থেকে সেও কমিশন পাবে। তো কারণ হচ্ছে তিনটা: লেক অফ নলেজ, লেক অফ উইলিংনেস, আর হচ্ছে কমিশন। আচ্ছা, আরেকটা জিনিস, তাহলে এটা রিলেটেড আমি আরেকটা কোশ্চেন করতে চাই। আমি আপনারা জানেন যে আমি ক্লাউড সার্ভিস নিয়ে কাজ করি ইউনিফাইড আইডিতে। আমি এটাতে অনেক জায়গায় কথা বলতে শুনি যে যারা লাইসেন্স ভার্সন ইউজ করে এই জায়গাতে আপনার সাইবার সিকিউরিটি যে জায়গাটা আছে ওই থ্রেট গুলো নাকি কম থাকে, আর আমরা যারা এরকম লাইসেন্স ছাড়া ইউজ করি এটা নাকি তাদেরকে আমরা পথ খুলে দিই যে আমার এখানে বিভিন্ন ফিশিং বা আদার্স যেসব ইয়েগুলো আছে আমাদের ডাটাবেস করাপ্ট করার জন্য, ওইটা নাকি আমরা ওপেন রাখি। এই থেকে আসলে কতটুকু সত্য আপনি মনে করেন? আচ্ছা, আপনার কথা হচ্ছে যেটা ওপেন সোর্স যেগুলো ইউজ করি সেগুলিতে ফিশিং হওয়ার চান্স বেশি থাকে, ঠিক না? জি জি। ওকে, হ্যাঁ, কিন্তু পোস্টগ্রেস তো মানে আজকে ডেটাবেস না, সেটা 1982 সাল থেকে চলে আসছে, এবং এখন পর্যন্ত আমি এই ধরনের কথা শুনি নাই যে পোস্টগ্রেস অ্যাজ এ ওপেন সোর্স এ ধরনের ভিক্টিমাইজ হয়েছে। এটা পোস্টগ্রেসের কারণ না। এটা যদি হয়ে থাকে আপনার ওই সার্ভারটা যথাযথ মেনটেন করা হয় নাই, ওখানে যে লেভেলে ফায়ারওয়াল দরকার ছিল সেভাবে ফায়ারওয়াল দেওয়া হয়নি, সেই কারণে পোস্টগ্রেসটা ভিক্টিমাইজ হয়েছে। এটা যে কোনো ডেটাবেসের ক্ষেত্রে ট্রু হতে পারে। তো এটা ডেটাবেসের ইস্যু না, এটা হচ্ছে আপনার যারা সিকিউরিটির জন্য যারা ছিল, যারা সিস্টেমে যারা ছিল তাদের ফল্টের জন্য হতে পারে। তো এজ এ ওপেন সোর্স ডেটাবেসের এটা ইস্যু না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই সময় সবাইকে নিয়ে একটু সরি, আমি একটুখানি একটা কথা একটু অ্যাড করতেছি আরফিন ভাই। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ভাই জাস্ট একটা জিনিস হচ্ছে কি যে বরং জানেন যে এই ওপেন সোর্স গুলা আসলে অনেকভাবে টেস্টেড করে, হ্যাঁ, এবং যারা হ্যাকার আছে, হ্যাঁ, তারাও কিন্তু এখানে কন্ট্রিবিউট করে। যেহেতু অনেকের কন্ট্রিবিউশন থাকে তো বরং এটা সিকিউরিটির দিক থেকে আরো বেশি স্ট্রং থাকে, হ্যাঁ, যেহেতু এবং কমিউনিটিটা একটু ভালো থাকে, ঠিক আছে। আর অন্যদিকে এই যে যারা ক্লোজ সোর্স, ওরাকল বলেন বা মাই সিকিউর সার্ভার বলেন, বরং এরা আর একটু বেশি ভার্নারেবল, হ্যাঁ। আর ডেফিনেটলি যে কোনো জিনিস দিন শেষে যেটা হয় সেটা হচ্ছে যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন, হ্যাঁ, সেটার উপর কিন্তু নির্ভর করে, মানে কে হচ্ছে আপনার বা কোন টিম হচ্ছে আপনার এই সিস্টেমটা ম্যানেজ করতেছে। যদি আপনার হচ্ছে এমন একটা টিম ম্যানেজ করতেছে যারা আসলে যার হাতে সিম্পল যে আমি F-35 যদি এখন আমাকে চালাতে দেওয়া হয় তাহলে কি আমি আসলে ওইটার থেকে বেস্ট এক্সট্রাকশনটা করতে পারবো না কিন্তু, হ্যাঁ। ব্যাপারটা তো ওইরকম, হ্যাঁ, যে যদি নলেজেবল একটা টিম থাকে তারা কিন্তু আপনার এইটা সেটা সিকিউর সার্ভার হোক, ওরাকল হোক বা পোস্টগ্রেস হোক, তারা কিন্তু ভালোভাবে এটা ম্যানেজ করতে পারে সব দিক থেকে। আর যদি না জানে তাহলে কিন্তু আসলে কোনটাই বা করতে পারবে না, হ্যাঁ। এটা হচ্ছে দিন শেষে কিন্তু টিমটার উপর ডিপেন্ড করতেছে ভাই। আপনি ভালো জানেন, ঠিক আছে, আপনি সিনিয়র মানুষ। জি জি, না ধন্যবাদ ধন্যবাদ। আসলে এই জায়গাটা একটু আমরা ক্লিয়ার হলাম। আর কোনো কোশ্চেন যদি না থাকে আমরা আজকের মতো বিদায় নিব, এবং আমি সবাইকে অনুরোধ করব যে আসলে আরফিন ভাই যে বইটা আসলে এত সুন্দরভাবে বাংলাতে, আসলে এই বইটা নাই, আমি নিজেও এটার একটা গিফট কপি পাইছি এবং আমি কয়েকটা আমি দেখলাম। আর যদিও আমি টেকনিক্যাল সাউন্ড না, কিন্তু কাজ করতেছিলাম দীর্ঘ 26 বছর ধরে এই জায়গাতে কিছু কিছু জিনিস আমি দেখতেছিলাম যে এটা আমাদের জন্য অনেক কাজের হবে, বিশেষ করে যারা নতুন, যারা আপনার ডাটাবেস নিয়ে কাজ করতে আসবে। এই বইটা আমি মনে করি যারা আছেন এখানে তারাও সংগ্রহ রাখতে পারেন, বা আপনাদের যারা ছোট ভাই বোন আছে যারা এলেনে আসতে চায় বা অলরেডি পড়াশোনা করতেছে তাদের মনে একটা কপি আপনারা অন্তত সংগ্রহ রাখতে পারেন আর কি। আমি সবাইকে এটা অনুরোধ করব। আর আরফিন ভাই আপনি যদি লাস্ট অডিয়েন্সের জন্য কিছু বলতে চান। ঠিক আছে, মহিন ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এই গ্রুপে আমাদের একটা গ্রুপ আছে বাংলাদেশ ডেটা ওয়ারিয়র। যদি এখানে আপনারা যারা জয়েন করছেন
তারা যদি ওই গ্রুপে মেম্বার না হয়ে থাকেন, আমি একটা লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কে ক্লিক করে আপনারা ওই গ্রুপে জয়েন করতে পারেন। আর আরেকটা জিনিস, আমার আর মেহেদি ভাইয়ের আমাদের একটা প্ল্যান আছে ফিজিক্যাল একটা গেট টুগেদার করা। তো সেই জন্য আমার কিছু হয়তো ভলেন্টিয়ারও দরকার হবে, প্লাস কিছু স্পন্সরও দরকার হবে। যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে চান তারা একটু আমাদেরকে জানায়েন, যে কারণ পুরো জিনিসটা অ্যারেঞ্জ করতে গেলে আমার মেহেদি ভাইয়ের পক্ষে আসলে একটু কষ্টকর হয়ে যেতে পারে, কারণ দুজনে সবাই তো চাকরি করি। আর কোথাও যদি স্পন্সর থাকে, যে কেউ হয়তো ফুড স্পন্সর করতে পারবে, কেউ ভেন স্পন্সর করতে পারবে বা ইয়া থাকে, তাহলে সেটাও আপনারা জানায়েন আর কি। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই বন্ধের মাঝখানে শুক্রবার একটা বন্ধের দিন ছিল, ফ্যামিলিকে টাইম নিয়ে না দিয়ে আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, সেজন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ। আর গ্রুপের সাথে কানেক্টেড থাকবেন, তাহলে ইনশাল্লাহ আমাকে খুব সহজে আপনারা রিচ করতে পারবেন। আর যে কোনো প্রয়োজন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি। থ্যাংক ইউ মমিন ভাই। জি, সবাইকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আবারও নেক্সট কোনো প্রোগ্রামে সবার সাথে আবারও কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।